সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের কফি ও কবিতা অনুষ্ঠানে। এই যে আমার হাতে কফি, আমাদের অনেকের হাতেই কফি চা আছে। আমাদের একটা মজার স্লোগান আছে, যেহেতু আমরা বলছে হোস্ট ডিসেবলড অ্যাটেন্ডি স্ক্রিন শেয়ারিং, মানে আপনি পারবেন না, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না, অনলি হোস্ট ক্যান ডু দ্যাট। আচ্ছা, আপনি কিছু শেয়ার করতে চান স্ক্রিনে? না, এইভাবে শেয়ার না। জাহিদ ভাই, আপনি একটু লিখে দেন। আমি সবাইকে মিউট করে দিয়েছি, যেহেতু আমরা লাইভে অলরেডি চলে আসছি। তো যে কথা বলছিলাম, যে আমাদের একটি স্লোগান আছে, কফি যার যার কবিতা সবার। আমরা যেহেতু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই লাইভ অনুষ্ঠানটিতে অনলাইনের মাধ্যমে যোগ দেই, একসঙ্গে বসে কফি খাওয়া সম্ভব না। আমাদের অনুষ্ঠানের নাম কফি ও কবিতা, তাই কফি যার যার কবিতা সবার। আমরা এখানে যারা কবিতা লেখেন, যারা কবিতা পড়েন, আবৃত্তি করেন, আমরা একত্রিত হই এবং নিজেদের কবিতা পড়ি বা কোনো বিখ্যাত কবির কবিতা আবৃত্তি করি। আর আমাদের গত প্রায় 3 মাসে, আমি 3 মাস বা তারও বেশি সময় ধরে আমরা অনুষ্ঠানটি করছি। ধীরে ধীরে আমাদের একটি ফরম্যাট দাঁড়িয়ে গেছে। এখন আমরা প্রথম 30 মিনিট একটি মুক্ত বিষয় নিয়ে আলোচনা করি, তারপর আমরা যারা উপস্থিত কবিরা থাকেন তাদের কবিতা পড়া হয়, যারা আবৃত্তিকারা থাকেন তারা আবৃত্তি করেন একটি করে, এবং আমাদের প্রতি অনুষ্ঠানে একজন ফিচার পোয়েট থাকেন। ফিচার পোয়েট তার 3টি কবিতা পড়েন এবং এই কবিতাগুলো তিনি আগে থেকেই জমা দিয়ে দেন। আমরা সেগুলো পড়ি এবং শুধুমাত্র ফিচার পোয়েটের কবিতা নিয়েই প্রতিদিন আমরা আলোচনা করি, অন্যদের কবিতা নিয়ে আলোচনা করি না। আমাদের আজকের ফিচার পোয়েট পার্থ সারথী বসু। তিনি পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি, 70-এর দশকের কবি। আমরা আজকে পার্থদার কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে মুক্ত বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনুবাদ সাহিত্য। আর অনুবাদ সাহিত্য নিয়ে আমরা যারা উপস্থিত আছি তারা কিছু কথা বলবো, তাদের মধ্যে হয়তো সময় যদি না কুলায় সকলে বলবো না, আমরা 30 মিনিটের মধ্যে আলোচনাটি শেষ করতে হবে। আর একজন প্রখ্যাত অনুবাদককে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি এখনো যুক্ত হতে পারেননি। আমরা তার কাছ থেকে হয়তো অনুবাদ সম্পর্কে বেশি কথা শুনবো। অনুবাদ আমরা দ্বিমুখী অনুবাদের বিষয়ে আমরা আজকের আলোচনায় আনবো। বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ এবং বাংলা ভাষার সাহিত্যকে বিদেশি ভাষায় অনুবাদ। বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ দীর্ঘদিন ধরেই হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনুবাদ করেছেন এবং মধ্যযুগের যেসব মধ্যযুগে অনুবাদ হয়েছে, আলাউল পাদুমাবত পদ্মাবতী হয়েছে, সেই মধ্যযুগেও অনুবাদ হয়েছে। এবং তার পরবর্তী মাইকেল মধুসূদন যেসব লেখালেখি করেছেন, আমরা যদি বলি যে ফরম্যাট, তিনি পশ্চিমা সাহিত্য থেকে ফরম্যাট এনেছেন, বিষয়বস্তু নিয়েছেন রামায়ণ মহাভারত থেকে, আমাদের এই মাটি থেকে, কিন্তু ফরম্যাটটি তিনি এনেছেন পশ্চিমা সাহিত্য। অনুকরণ আমি বলবো, সেটি ফরম্যাটের একটি অনুকরণ। পরবর্তীকালে আমরা প্রাক আধুনিক কালে এবং আধুনিক কালে রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেছেন প্রচুর বিদেশি সাহিত্য, বিদেশি কবিতা। এরপর 30-এর দশকের সব কবিরাই অনুবাদ করেছেন। বুদ্ধদেব বসু প্রচুর অনুবাদ করেছেন, অন্যান্য কবিরা অনুবাদ করেছেন, এবং অনুবাদ হচ্ছেই। কিন্তু এটি হচ্ছে একতরফা অনুবাদ। আমরা বিদেশি সাহিত্য বাংলা ভাষায় অনুবাদ হচ্ছে, আমাদের সাহিত্য বিদেশি ভাষায়, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবিক, এইসব ভাষায়, চাইনিজ, এসব ভাষায় অনুবাদ তেমন হয়নি। আসলে বলতে গেলে হয়নি, ইংরেজিতে টুকটাক কিছু হয়েছে, অন্য ভাষায় কিছুই হয়নি। তো এই জায়গাটি আমাদের জোরদার করার তাগিদ আমরা অনুভব করছি। আজকাল কিছু কিছু হচ্ছে। কবিতার অনুবাদ সবকালেই হয়েছে, এখনো হচ্ছে। আমিও জালালউদ্দিন রুমির কবিতা অনুবাদ করেছি, একটি বই বেরিয়েছে জালালউদ্দিন রুমির কবিতা, এবং সেটি খুব পপুলারও হয়েছে। এজরা পাউন্ডের কবিতা অনুবাদ করে আমি একটি বই করেছি। এবং আমার মনে হয় যারা কবিতা লেখেন, যেহেতু আমরা বিদেশি কবিতা পড়ি, হঠাৎ হঠাৎ মনে হয় ঠিক আছে আমিও একটু অনুবাদ করি। মোরলেস সব কবি টুকটাক কিছু কবিতার অনুবাদ করেন। গদ্য সাহিত্যের প্রচুর অনুবাদ। তবে পেশাগতভাবে বিদেশি সাহিত্যের বড় বড় গ্রন্থের অনুবাদ করেন এমন কয়েকজন আমাদের পেশাগত অনুবাদক আছেন, তারা শুধু অনুবাদই করেন। সেই রকম একজনকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আনোয়ার হোসেন মঞ্জু। মঞ্জু ভাই যদি যোগ দিতে পারেন, আমরা তার কাছ থেকে অনুবাদ সম্পর্কে কিছু কথা শুনবো। তার আগে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরাও একটু অনুবাদ সাহিত্য নিয়ে কথা বলি। প্যারিস থেকে যোগ দিয়েছেন আমিরুল আরহাম, কবি এবং চলচ্চিত্রকার। নিউ ইয়র্ক থেকে আমি এবং আব্দুল্লাহ জাহিদ। ঢাকা থেকে কবি রেজাউদ্দিন স্টালিন। সুইডেন থেকে কবি শাকিল রিয়াস।
এবং আজকের ফিচার পোয়েট কলকাতা থেকে পার্থ সারথী বসু, টরন্টো থেকে কবি এবং আবৃত্তি শিল্পী মৌ মধুবন্তী। আমরা এই কজন এখানে আছি। তো আমি আরহাম ভাইকেই প্রথমে অনুরোধ করব যে অনুবাদ সাহিত্য নিয়ে একটু সংক্ষেপে, আমরা সবাই যদি 5 মিনিটের মধ্যে আলোচনাটি করি তাহলে আমরা 30 মিনিটে শেষ করতে পারবো। আমরা চাই আজকে পার্থদাকে একটু বেশি সময় দিতে। আরহাম ভাই। অনেক ধন্যবাদ কাজী জহির, আপনাকে এবং যারা উপস্থিত আছেন আজকে সব কবি বন্ধুদেরকে। আপনি ইতিমধ্যেই বলেছেন আমাদের মানে শুরুটা আসলে মধ্যযুগকে আমরা বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বললেও মধ্যযুগে কিন্তু আমাদের অনুবাদ সাহিত্যটা শুরু হয়, এবং সেই সময় আমরা জানি যে রামায়ণ মহাভারত, সেখানে কৃত্তিবাসী রামায়ণ এবং ইলিয়াড ওডিসি থেকে আমরা করেছি। তারপরে সেখানে আমরা এমনকি বাইবেল, কোরআন, সব অনেক কিছু সেই সময় অনুবাদ শুরু হয়েছিল। তো সুতরাং তার ক্রমাগত ভাবে আমরা পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ, আপনি বলেছেন যে উনি করেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত উনি অনুবাদ করেছেন, মধুসূদন করেছেন, মহিতলাল মজুমদার করেছেন। তো এইভাবে ক্রমাগত হয়ে আসছে, এবং আধুনিক কালে সেটা তো এখন অনেক হচ্ছে, বিদেশি সাহিত্য থেকে আমরা অনুবাদ করছি। কিন্তু এই কথাটা অত্যন্ত সত্য যে আমাদের বাংলা সাহিত্যের থেকে আমাদের এই অনুবাদটা কিন্তু অন্যান্য ভাষায় কিন্তু যায়নি, যাচ্ছে না সেভাবে। আমরা যতটুকু আমরা পেয়েছি, যেমন ইংরেজিতে আমরা দেখতে পাই উইলিয়াম রোদেছি বা অন্যরা কিছু করেছেন। ফরাসিতে, ফ্রান্সের কথাটা আমি একটু বিশেষ করে বলবো, যে ফ্রান্সে আমি যেহেতু থাকি দীর্ঘ সময় ধরে, ফ্রান্সে কিন্তু সেভাবে অনুবাদ হয়নি। রবীন্দ্রনাথের খুব অল্প সংখ্যক কিছু লেখা এখানে অনুবাদ হচ্ছে, এবং সেটা হচ্ছে ইংরেজি থেকে। আর ফ্রান্স ভট্টাচার্য, লোকনাথ ভট্টাচার্য, লোকনাথ দা, পৃথ্বীন্দ্রনাথ মুখার্জি এবং ফিলিপ বেনোয়া, ওনারা কিছু অনুবাদ করেছেন। আর এমনি এর থেকে গদ্য সাহিত্য থেকে কিছু অনুবাদ হচ্ছে, এর বিশেষভাবে কিছু হয়নি। বর্তমান কালে কেউ বিক্ষিপ্ত ভাবে কিছু করছেন, কিন্তু উল্লেখযোগ্যভাবে কিছু অনুবাদ যে হচ্ছে সেটা আমি বলবো না। তবে এইটা একটা উদ্যোগ নেওয়া উচিত, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি 2000 সালে কবি শামসুর রহমানকে যখন নিয়ে আসি, তখনই মনে হচ্ছিল কবি শামসুর রহমানের কোনো কবিতা এখানে কেউ জানে না, এবং সেই সময় আমি নিজে উদ্যোগ নিয়ে একটা কবিতার বই করেছিলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, এটা এই বইটা। তো সুতরাং এটা থেকে এটা বেশ কিছু, আমার সাথে অবশ্য পৃথ্বীনাথ মুখার্জি ছিলেন, আবুল হাসানাত ছিলেন এবং অন্যরা ছিলেন। তো কিন্তু আমি মার্ক ভারবেক ছিলেন, এবং ফরাসি কন্টেম্পোরারি যে সমস্ত কবিরা ছিলেন তাদের সাথে কবি শামসুর রহমানের একটা পরিচয় ঘটেছিল। এবং ওই উনি 20 দিনের মতো ছিলেন আমার এখানে, এবং আমরা 10টি প্রোগ্রাম করেছিলাম, এবং তাতে এখানে সমসাময়িক কালে যে সমস্ত কবি, তারা বেশ আমাদের কবিতা সম্পর্কে, শামসুর রহমানের কবিতা সম্পর্কে খুব উৎসাহী হন, এবং তারা এই বইটি অনেকেই এই বইটি সংগ্রহ করেন, এবং এই বইটি এখন অনেক লাইব্রেরিতে আছে এখানে। তো যাই হোক, আমি যেটা মনে হচ্ছে সেই সময় যে আমাদের কবিতা কিন্তু খুব শক্তিশালী নিশ্চিতভাবে, এবং আমাদেরও একটা নিজস্ব ধারা আছে, সেই কবিতার একটা বিশেষ অঙ্গ আছে যে জিনিসটা আমরা অনুবাদ করতে পারি, এবং সেটা আমরা এখানে স্থান করে নিতে পারি। এখানে প্রতি বছর বইমেলা হয়, শুধু কবিতার মেলা, এবং এই কবিতার মেলাটি এটা জুন মাসেই হয় মূলত, এবং সেটা খুব বড় আকারে হয়, 3-4 দিন ধরে হয়। আমাদের যেমন 21শে বইমেলায় এখানে সব ধরনের বই পাওয়া যায়, এটা কিন্তু শুধু কবিতার বই এই মেলাতে। তো সুতরাং সেখানে অনেকগুলো, সেখানে অন্তত 200-300 এরকম এডিটররা থাকে, এবং বিভিন্ন দেশের মানুষরা আসেন। তো সুতরাং আমার কাছে বারবার মনে হচ্ছে যে আমাদের অনুবাদটা হওয়া উচিত, এবং আমরা যেন এই জায়গাগুলোতে মানে অংশ নিতে পারি, এবং যেটা জার্মানে হয়, ভাষাতে কিছু কিছু হয়, কিন্তু এখানে কবিতার প্যারিসে মূলত কবিতার এই যে বইমেলাটা, এটা কিন্তু আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আর তাছাড়া আপনাদেরকে এর আগেও বলেছি যে আমরা কবিতার আমাদের একটা অনুষ্ঠান আমরা করি, এটা দীর্ঘ 10 বছর ধরে করে আসছি তিয়াস্কিতে। সেখানে প্রতি মাসের প্রথম বুধবারে আমাদের, এবং বর্তমান কন্টেম্পোরারি সমস্ত কবিদের একটা হয়, সেখানে আমাদের আলাপটা হয়, তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানটা হয়। সেখানেও কিন্তু এই অনুবাদ নিয়ে অনেকেই অনুবাদ করেছেন, কিন্তু বাংলা সাহিত্য থেকে, বাংলা ভাষা থেকে, বাংলা কবিতা থেকে কিন্তু এই অনুবাদটা হয়নি। তো সেই জায়গাটা আমার কাছে সবসময় মনে হচ্ছে এটা অত্যন্ত জরুরি, এবং সেটা হওয়া দরকার।
আমি এটাই বলবো যে আমাদের এই জায়গাটা আমাদের অত্যন্ত ঘাটতি রয়ে গেছে, এবং বিক্ষিপ্তভাবে নানাজনে নানাভাবে কিছু করছেন, সেই জায়গাগুলো খুব সুন্দর। গদ্য সাহিত্য মূলত আমি লক্ষ্য করি যে এখানে অনেকেই অনেক কাজ করেছেন, এবং খুব ভালো লাগে যে এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারছি। কিন্তু অন্য দিক থেকে মানে আমাদের উপন্যাস সাহিত্য বা আমাদের কবিতা বা আমাদের সংস্কৃতির বিভিন্ন দিকগুলো নিয়ে সেটা কিন্তু সেভাবে আমাদের বহির্বিশ্বে প্রচারিত হচ্ছে না। অনেক সেই ধন্যবাদ। হ্যাঁ, আপনি চমৎকার বিষয়টি বলেছেন যে আমাদের সাহিত্য বহির্বিশ্বে, বিশেষ করে ফরাসি ভাষায় তো একেবারেই হচ্ছে না, ইংরেজিতে টুকটাক কিছু হচ্ছে। অনেক ধন্যবাদ আরহাম ভাই আপনাকে চমৎকার আলোচনা করবার জন্য। একটু একটা কারেকশন দেব, সেটি হচ্ছে যে আপনি বলেছেন মধ্যযুগকে অন্ধকার যুগ। আসলে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝখানে 150 বছরের কোনো সাহিত্য খুঁজে পাওয়া যায়নি, ওই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। সেটা হচ্ছে 1150 থেকে 1300 সাল পর্যন্ত, এই 150 বছর হচ্ছে অন্ধকার যুগ। এরপর থেকে মধ্যযুগ শুরু হয়। মধ্যযুগের সাহিত্য বেশ সমৃদ্ধ ছিল। এইবার আমি অনুরোধ করব, আমাদের সঙ্গে অয়ন ঘোষ যোগ দিয়েছেন। তিনি অনুবাদ সাহিত্য তার ছাত্রদের পড়ান এবং ইংরেজি সাহিত্যের একজন ছাত্র এবং শিক্ষক। আমি অয়ন ঘোষকে অনুরোধ করব যে অনুবাদ সাহিত্য নিয়ে কিছু বলার জন্য, সংক্ষেপে 5 মিনিট। নমস্কার দাদা, সবাইকে নমস্কার। পার্থবাবুকে বিশেষ করে নমস্কার, আজকের ফিচার পোয়েট, আমার কনগ্রাচুলেশন, তাকে অভিনন্দন। আমি বিশেষ করে অনুবাদ সাহিত্য নিয়ে যেটা বলতে চাই, একটা সময় মানুষ অনুবাদ করতো, সেটা ছিল শখে। আজকে দাঁড়িয়ে যখন আমরা কলেজের বা ক্লাসের প্ল্যাটফর্মে যেটা পড়াই, সেটাকে পুরোপুরি একটা জনরা, তাকে নাম দেওয়া হয়েছে, একটা ডিসিপ্লিন, দ্যাট ইজ ট্রান্সলেশন স্টাডিজ। আমার ব্যক্তিগত বিশ্বাস, আমরা প্রত্যেকটা মানুষ একটা অনুবাদের পৃথিবীতে বাস করি। সেটা আমাদের হৃদয়ের ধারণার অনুবাদ হতে পারে, আমাদের অনুভূতির অনুবাদ হতে পারে, সবটাই একটা ট্রান্সলেশন। আমি যখন একজনের কবিতা শুনছি, সেই কবিতাটা শুনে যখন আমি নিজের মধ্যে সেটাকে আত্মস্থ করছি, সেই আত্মস্থ করার যে প্রসেসটা, এটাও কিন্তু এক ধরনের একটা অনুবাদ। তো আমরা একটা বিশাল অনুবাদের পৃথিবীতে বাস করি, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি মনে করি। এইবার যদি আমাদের কাছে অনুবাদ সাহিত্য যদি না থাকতো, আমরা যদি এই ট্রান্সলেশন বা আজকের দিনে যেটাকে আমরা বলছি ভাবানুবাদ, ট্রান্সক্রিয়েশন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ট্রান্সলেশন কথাটা খুব ক্লিশে হয়ে গেছে। রাদার এটাকে ট্রান্সলেশন বললে বোধহয় অনেকটা, ট্রান্সক্রিয়েশন বললে ভালো হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা এগুলোকে না পেতাম, তাহলে আমাদের যে লেগাসি, এই এত দিন ধরে তৈরি হয়ে আসা মানুষের যে জ্ঞান ভান্ডার, মানে নাম না জানা গোষ্ঠীবদ্ধ মানুষের নাম প্রযুক্ত আমি হবার লড়াই মানুষকে মানুষ করেছে। তো আমি যদি এই বিশ্বাসটা রাখি যে অনুবাদ সাহিত্য যদি আমাদের কাছে না থাকতো, বা পৃথিবীর এই বিশাল জ্ঞান ভান্ডারের অনুবাদ যদি আমরা না করে উঠতে পারতাম, তাহলে আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই যে ব্যাটন রেসটা, এটাকে একটা রিলে রেসের মতো, যে ব্যাটনটা আমার পূর্বসূরীরা আমার হাতে তুলে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি কখনো আত্মস্থ করতে পারতাম না, বা আজকে আমরা এখানটায় পৌঁছাতে পারতাম না। সুতরাং এই পৃথিবীতে যে বাসযোগ্যতা আমাদের সব দিক থেকে দেখতে গেলে, সেটা কিন্তু অনুবাদের কাছে ঋণী। সেটা হৃদয়ের অনুবাদ হতে পারে, ভাষা থেকে ভাষার অনুবাদ হতে পারে, একটা ধারণার অনুবাদ হতে পারে, সবটাই। সেটা বিজ্ঞানের ক্ষেত্রেও তাই। নর্মালি যদি খুব একদম টেকনিক্যাল পয়েন্টে আসি, তাহলে শব্দটা কিন্তু, ট্রান্সলেশন শব্দটা একটা ল্যাটিন শব্দ, যার সাধারণ ইংরেজি অর্থ করলে দাঁড়ায় যে এ ক্যারিং অ্যাক্রস, মানে একটা বাউন্ডারি থেকে আরেকটা বাউন্ডারিতে পৌঁছে যাওয়া। যেটাকে আমরা বলতে পারি অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স এর মতো, যে লাইন্স গুলো আমরা আমাদের চারিদিকে তৈরি করে রেখেছি, সেই লাইন্স গুলোকে ক্রস করে যাওয়া, রাদার এ ক্যারিং অ্যাক্রস বা এ ব্রিঙ্গিং অ্যাক্রসও বলা যেতে পারে। এবং লিটারেচারের ক্ষেত্রে যদি আসি এই জায়গাটাতে, এটা আমার বিশ্বাস যে এ ট্রু পোয়েট্রি কমিউনিকেটস বিফোর ইট ইজ আন্ডারস্টুড। একটা সত্যিকারের কবিতা, তাকে মানে বুঝে অর্থ করতে হয় না, তার ভাইব্রেশন, ওয়াটসওয়ার্থ সলিটারি রিপারের গানের একটা শব্দও বুঝতে পারেননি, কিন্তু মিউজিক আই বোর ইন মাই হার্ট, এইটা হচ্ছে পৃথিবীর, সারা পৃথিবীর সাহিত্যের একটা অন্তর্লীন গল্প। কিন্তু তা সত্ত্বেও আমরা তো মানুষ,
অক্ষরের পৃথিবীতে বা আক্ষরিক পৃথিবীতে বাস করি, সেই অক্ষর বা আক্ষরিক পৃথিবীতে পৌঁছাতে গেলে কোথাও আমাদের অনুবাদের হাত ধরতে হয়, যেটা হচ্ছে একটা সোর্স টেক্সট থেকে আমাদের টার্গেট টেক্সটে যেতে হয়, যেটাকে আমরা নর্মালি পরিভাষায়, আমাদের পরিভাষায় বলি এসএল, সোর্স ল্যাঙ্গুয়েজ, আর সেখান থেকে টিএল, টার্গেট ল্যাঙ্গুয়েজে যাওয়া। কিন্তু একজন ভালো অনুবাদের কাছে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করছি, একটা ভালো ট্রান্সলেটারের কিন্তু যেটা গুণ, যে সবচেয়ে বড় যেটা গুণ, সেটা হচ্ছে সাহিত্য কর্মটার কাছে, আমরা স্পেশালি সাহিত্য নিয়ে কথা বলছি, সাহিত্য কর্মটার কাছে বিশ্বাসযোগ্য থাকা, ফেথফুল থাকা, এটা খুব জরুরি। তার কারণ আপনি যে সাহিত্যটা অনুবাদ করছেন এবং সেটা যখন অন্য একজন পাঠকের হাতে তুলে ধরছেন, সেখানে কিন্তু আপনি যদি ব্রিজটা টলমলে হয়, ব্রিজটার যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে বোধহয় কিন্তু আমরা মানে সঠিকভাবে কমিউনিকেশনটা তৈরি করতে পারবো না। সেই জন্য একজন ট্রান্সলেটরের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তাছাড়া ক্রিয়েটিভিটির ওপরে ফোকাস দেওয়া উচিত, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, যেটাকে বলা হয় ভাষাতাত্ত্বিক কম্পিটেন্স, সেটা থাকা দরকার আছে। তার সাথে সাথে তার নিজস্ব একটা ট্রান্সলেশন মানে শুধু কিন্তু নিরস বা রসকসহীন কিছু না, এ একটা জায়গা থেকে একটা হৃদয়ের বার্তাকে তুলে নিয়ে অন্য হৃদয়ে সংস্থাপন করতে গেলে হৃদয়ের কমিউনিকেশনটা খুব দরকার হয়, সেই ফিনিশিং কিছুটা টাচটাও ট্রান্সক্রিয়েশনও দরকার হয়ে পড়ে। হ্যাঁ, সেটাই, ট্রান্সক্রিয়েশন দরকার হয়ে পড়ে একদম। এবং আরেকটা জিনিস হতে পারে, একটা টেক্সট যখন ট্রান্সলেটেড হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গা, আমরা যদি গালিভার্স ট্রাভেলসের কথা ধরি ফর ইনস্ট্যান্স, আমি এমনি নিলাম, মানে খুব বহুল পঠিত একটি টেক্সট, সেটা বাচ্চারা পড়লে একরকমের মানে তৈরি হয়, বড়রা যখন পড়েন সেখানে কিন্তু একটা নিগুড়ো স্যাটায়ার আছে, বক্রোক্তি আছে। তো এই যে স্যাটায়ারটা, ট্রান্সলেটার তিনি যদি বাচ্চারা তার টার্গেট অডিয়েন্স হয়, তার টার্গেট রিডার হয়, সেখানে ট্রান্সলেশনের একরকমের প্লেয়ার যাবে। আর যখন তার টার্গেট অডিয়েন্স বা টার্গেট রিডাররা অন্য কেউ হবেন, একটু সিনিয়র মানুষজন হবেন, ম্যাচিওর হবেন, তার ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের ভাইব্রেশন বা ওয়েভলেন্থ আমাদের পাঠানো যেতেই পারে। সুতরাং যেটা বলবার কথা, আর বাংলা সাহিত্যের কথা যদি বলেন, আমি মনে করি বাংলা সাহিত্যে একটা নোবেল না, অন্তত 50টা নোবেল হওয়া উচিত। তার কারণ আমাদের ট্রান্সলেশন ছাড়া, সেভাবে বাংলা গদ্য সাহিত্যের ট্রান্সলেশন না হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের টেক্সট গুলোকে পৃথিবীর হাতে পৌঁছে দিতে পারি। আমি মনে করি যে 3 বন্দ্যোপাধ্যায়, মানিক, বিভূতি, তারাশঙ্কর, ওই দিক থেকে হাসান আজিজুল হক বা আমরা নীলকণ্ঠ পাখির খোঁজে, রাইটারের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, এই টেক্সট গুলো প্রত্যেকটা যদি এগুলোর ভালো ট্রান্সলেশন হতো, তাহলে কিন্তু আমরা বিশ্ববীক্ষণে, পৃথিবীর মানচিত্রে ভালো সাহিত্যকে আরো মানুষের কাছে অতীন বন্দ্যোপাধ্যায়, ওটা অতীন বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। তো এই যেটা হচ্ছে বাংলা সাহিত্যের ট্রান্সলেশনের জায়গাটা কিন্তু খুব দুর্বল, সেভাবে কাজ হচ্ছে না। আমরাও যখন স্টুডেন্টসদেরকে পড়াতে যাচ্ছি, রেফারেন্স করতে গিয়ে আমাদের কিন্তু সেই পুরনো যে ট্রান্সলেশন যেটুকু রয়েছে সেই জায়গাতেই পৌঁছাতে হচ্ছে। ওপেন ফিল্ড আছে এখনো, ট্রান্সলেশন স্টাডিজ এসেছে, মানুষ যদি আরো বেশি করে এই অনুবাদের কাজটা করে, আমার মনে হয় আমরা পৃথিবীর যে সাহিত্য বীক্ষণকে আরো ভালো করে ছুঁতে পারবো। অনেক ধন্যবাদ অয়ন ঘোষ। আপনি ঠিকই বলেছেন, আসলে ঠিক মতো অনুবাদ হলে বাংলা সাহিত্য অনেকগুলো নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে বলে আমিও মনে করি। এই সপ্তাহে নিউ ইয়র্কারে একটি কবিতা ছাপা হয়েছে, জর্জ ফ্লয়েড, নিউ ইয়র্কের পত্রিকায়, যে কবিতা আমরা নিউ ইয়র্কের কবিতাগুলোকে আমরা মোটামুটি মনে করি যে খুব বড় মাপের কবিরা লেখেন, সেই কবিতা যদি আপনারা পড়েন হাসবেন। মানে এর চেয়ে অনেক ভালো কবিতা জর্জ ফ্লয়েডকে নিয়ে বাংলা ভাষায় লেখা হয়েছে, প্রচুর লেখা হয়েছে। আপনি একটা তো লিখেছেন, আপনারই তো একটা রয়েছে। আমারও একটা রয়েছে, আপনার নিজেরই। তো এই কবিতাটা পড়ে আমি হেসেছি এবং আমার স্ত্রীকে পড়ে শুনিয়েছি, আমি দেখো এগুলা হচ্ছে আমেরিকার কবিতা। আমাদের কবিতাগুলো যদি ঠিকমতো অনুবাদ হতো তাহলে আমরা একটা, আমার কিছু আমেরিকান পোয়েট আছে, আমি যখন ওদেরকে আমার কবিতা পড়ে, সেদিন যে এসেছিল রবার্ট জেকবস, ও আমার বই কিনেছে, আমার হাইকুর বইটা কিনেই আমার সঙ্গে যোগাযোগ করেছে।
পরে সে আমাকে ফোন করে বলে তোমার এই আচ্ছা। কবিতার অর্থ আমি বুঝি না। আমি বলে এটা মেটাফরিক্যালি আমি বলেছি, অত স্ট্রেট ফরওয়ার্ড বলি না। ও বলে মেটাফরিক্যালি বলো কেন, স্ট্রেট ফরওয়ার্ড বলো না কেন? তো এনিওয়ে স্ট্রেট ফরওয়ার্ডও হতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড বলে যে ভালো কবিতা হবে না তা নয়, কিন্তু মেটাফোরের বিষয়গুলো ওরা অত জটিল বিষয়গুলোতে যেতে চায় না। যেমন শাকিল রিয়াজ হ্যাঁ, কালকে যে কবিতা সেটাই, লিখলো, আধ সেটাই। খাওয়া মাছ হেঁটে চলে গেল, তারপরে সেই মাছটাকে খুঁজছে একটা পূর্ণ করার জন্য, এইরকম ভাবে অসাধারণ, বললো কালকের ওই বুঝবেই না। কবিতাটা অসাধারণ ছিল, তো অসাধারণ ছিল। আর আমি আরেকটা নিজেও কথা আমি ম্যাডিকেল বলবো লিটারেচার যে পড়েছি। আপনি হ্যাঁ, বলুন। আপনি যে কথাটি বলেছেন ট্রান্সক্রিয়েশনের কথা, এটি রবার্ট ফ্রস্টও বলেছেন এই কথাটি, যে আসলে কবিতা অনুবাদ করা যায় না। হোয়াট ইজ লস্ট ইন ট্রান্সলেশন দ্যাট ইজ পোয়েট্রি, এইটা হলো রবার্ট ফ্রস্টের কথা। ট্রান্সলেট করতে গিয়ে যে জিনিসটা হারিয়ে যায় সেটি হলো কবিতা। সেজন্য আমি একজন আমেরিকান খুব বড় মাপের একজন এডিটরের সঙ্গে একদিন এক বিকেল আড্ডা দিয়েছিলাম আমার কিছু অনুদিত কবিতা নিয়ে। তো অনেকক্ষণ পরে টরে সে আমাকে বললো, দেখো অনুবাদ এরকম করে হয় না। বাংলাদেশের একজন অনুবাদ করেছিলাম, তাকে দেখিয়েছিলাম, সে বলল অনুবাদ এরকম করে হয় না, নিশ্চয়ই তোমার বাংলা কবিতা এরকম না। কবিতা আত্মস্থ করে, মূল কবিতাটি পড়ে আত্মস্থ করে যে ভাষায় অনুবাদ করছে সেই ভাষায় একটি নতুন কবিতা লিখতে হয়। আক্ষরিক অনুবাদ করলে সেটা কবিতার অনুবাদ অন্তত হয় না। তো এইসব প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের সাহিত্যের অনুবাদ হতে হবে। আমি এরই মধ্যে যোগ দিয়েছেন সোহেল মাহমুদ, এবং আমি দেখছি H300 একজন। আপনি যদি একটু আনমিউট করে আপনার নামটি বলেন, আমি বুঝতে পারছি না আপনি কে। আপনি একটু আনমিউট করে আপনার পরিচয়টা যদি দেন। H300। জি, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি সর্বঞ্জন বর্ণস্বর। আপনার নাম সরব্যঞ্জন বর্ণেশ্বর? জি। আচ্ছা, আপনি বর্ণের ঈশ্বর, সাংঘাতিক ব্যাপার। তো ঠিক আছে, আপনার কাছ থেকে না আমরা না, গল্প শিখবো আজকে। বর্ণস্বর ও বর্ণস্বর, বর্ণেশ্বর না। আচ্ছা, আমি না। ভাবছিলাম বর্ণের ঈশ্বর। ঠিক আছে, আমরা এবার আমাদের আর 10 মিনিট সময় আছে, আমরা আরো দুজনের কাছ থেকে অনুবাদ সাহিত্য নিয়ে একটু শুনি। নিশ্চয়ই। জাহিদ ভাই, আপনি তো নিজেও একটি বই অনুবাদ করেছেন, গুরুত্বপূর্ণ একটি বই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত প্রথম বই, যেটি ইংরেজিতে লেখা হয়েছিল এবং জুন জুলাই মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। সেই বইটি আপনি অনুবাদ করেছেন। অনুবাদ সাহিত্য মানে অনুবাদ করার আপনার কিছুটা অভিজ্ঞতা আছে, আর সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন। আমি যেটি অনুবাদ করেছি মূলত সেটি তো আসলে ঠিক সাহিত্যের অনুবাদ না, সেটি ছিল একটি নন ফিকশন বিভিন্ন জিনিসের অনুবাদ। তো সেজন্য যদি আপনার তারপরেও অনুবাদের অনেক জিনিস আছে যে অনেক সময় যেটা ধরা যায় না, অনেক সময় নিজেকে সেই গ্যাপটা পূরণ করে দিতে হয়। হ্যাঁ, যেমন ইংরেজি থেকে বাংলায় করা, আমারটা তো ইংরেজি থেকে বাংলায় করা। বেসিক্যালি আমরা এখানে আলোচনা হলো যে ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে নেওয়া। তা আমারটা আদা ওয়ে অ্যারাউন্ড, যে আমি ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে আমার যা মনে হলো যে অনেক সময় নিজেকে আমার পাঠককে বোঝানোর জন্য, হ্যাঁ, আমার নিজে থেকে যে ব্রিজটা গ্যাপটা পূরণ করে দিতে হয়। কারণ অনেক ইংরেজি প্রতিশব্দের এক্সাক্ট বাংলা কখনোই হবে না। হ্যাঁ, এই ধরনের শব্দ আমরা তো ব্যবহারই করি না। তো সেইভাবে করতে হয় যাতে জিনিসটা গ্রহণযোগ্যতা পায় পাঠকের কাছে, যেন সে আপিলটা ধরতে পারে যে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছিল। আর আমি যদি সরাসরি ওইটাই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করি, তাহলে সে অবশ্যই এটা ধরতে পারবেন। আমি আরেকটা কাজ করছি এখন, যেটি হলো যে আপনারা হয়তো জানেন যে রবীন্দ্রনাথ ইংল্যান্ডের পরে আমেরিকাতেই সবচেয়ে বেশি সময় ছিলেন। তার বিভিন্ন সময় প্রায় 5 বার উনি আমেরিকাতে ভ্রমণ করেছেন, এবং এই জিনিসটি নিয়ে খুব একটি আমার মনে হয় যে বাংলায় কোনো ভালো কোনো টেক্সটও নাই। তা আমি এটি একটি এবং বিভিন্ন জায়গায়, এবং এমনকি রবীন্দ্রনাথ আসার আগেও একটি বসন্ত কুমার রায় একটি তার রবীন্দ্রনাথ সম্পর্কে একটি আর্টিকেল লিখেছিলেন, যেটি ছিল রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পায় তখন নিউ ইয়র্ক টাইমস খোঁজাখুঁজি করছিল তার সম্পর্কে কিছু পাওয়া যায় কিনা যা তারা হাইলাইট করবে। তখন ওইটি তারা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ওপেন কোর্ট নামে একটি ম্যাগাজিনে তার এই লেখাটি বেরিয়েছিল। অবশ্য তার নোবেল প্রাইজ পাওয়ার কিছুদিন আগেই উনি এটি রবীন্দ্রনাথ সম্পর্কে উনি তার এই লেখাটি ছিল। তো যেটা বলতে যাচ্ছিলাম যে এই কাজটা করতে গিয়েও আমি দেখছি যে অনেক সময় আপনাকে নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি খরচ করে এটাকে যাতে আমার পাঠক বুঝতে পারে সেইভাবে দিতে হবে। তো যাই হোক, এটি হলো আদার ওয়ে অ্যারাউন্ড। আমার ওইরকম বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা করার এই অভিজ্ঞতা আমি বললাম। আমার বাংলা থেকে ইংরেজি করার অভিজ্ঞতা এখনো নাই। শুধুমাত্র আমি একটি কবিতায় যে জর্জ ফ্লয়েডকে নিয়ে সেটি একটি অনুবাদ আমি করেছি অবশ্য। হ্যাঁ, যাই হোক, এই হলো নিজের কবিতা। নিজের কবিতা।
অনেক এটা অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমরা এবার শাকিল রিয়াজের, সুইডেনে থাকে, নোবেল পুরস্কারের দেশে, আমরা তার সাথে তো সুসম্পর্ক রাখতেই হবে যদি নোবেল পুরস্কার পেতে চাই। তো শাকিল রিয়াজের কাছ থেকে একটু শুনি, কবি শাকিল রিয়াজ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জহির। আহ, হাসির কথা দিয়ে আপনি শুরু করেছিলেন যে আসলে যারা অনুবাদ বা বিদেশি যারা লেখালেখি করে, নিউ ইয়র্কারের পত্রিকার কথা বললেন যে কবিতা পড়ে হাসছি। আমিও এখানে যারা কবিতা লেখে, আমার বন্ধু কিছু আছে যারা কবিতা লেখে, চমৎকার বই, সুন্দর বই, ভালো প্রকাশনী থেকে বের হয়, কবিতাগুলো পড়ে আমারও হাসি পায়। আমার মনে হয় আমার বা আপনার বা স্টাইল ভাই বা এখানে যারা আছেন তাদের একটা কবিতা দিয়ে তাদের পুরো বইটা প্রতিটা লাইন দিয়ে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে এটা করা যাবে, এরকম তাদের কবিতা। আমি হাসি এবং পড়ি। খুবই আজকে আলোচনা খুবই ভালো লেগেছে। আরহাম ভাই যে জিনিস বইটা দেখালেন শামসুর রহমানের উপর, এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে যে তিনি একটা কাজ করেছেন। তারপরে আলোচনা করেছেন অয়ন ঘোষ, খুবই তাত্ত্বিক এবং বস্তুনিষ্ঠ আলোচনা, খুব ভালো লেগেছে। তার এই বিষয়ে পড়াশোনা আছে এবং তিনি এই ব্যাপারে স্টুডেন্টদের পড়ান, এটা বোঝাই যাচ্ছে। আমরা খুবই উপকৃত হয়েছি। এখানে একটি কথা অয়ন ঘোষ বলেছেন যে বস্তুনিষ্ঠতা, অবশ্যই অনুবাদে বস্তুনিষ্ঠতা থাকবে, আবার ক্রিয়েটিভিটির কথা বলেছেন, দুটেই থাকবে। ওনার কথা শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়েছে। অনুবাদ বিষয়ে একটা কথা বলা হয় যে অনুবাদ হচ্ছে সেই মেয়ের মতো যে বস্তুনিষ্ঠ বা বিশ্বাসযোগ্য হলে সৌন্দর্য থাকে না, সৌন্দর্য থাকলে বিশ্বাসযোগ্যতা থাকে না। তো আমরা যদি একেবারে শাব্দিক ভাবে অনুবাদ করি তাহলে সৌন্দর্য চলে যাবে। আবার যদি আমরা সৌন্দর্য নিয়ে আসতে চাই তাহলে আমরা সেই লিটারেচারটা আর পাবো না। বাংলা সাহিত্য, বাংলা ভাষায় বিদেশি সাহিত্য অনেক অনুবাদ হয়েছে, কিন্তু বাংলা সাহিত্য বিদেশে হয়নি। এটা আমার যেটা মনে হয় কারণ, সেটা হচ্ছে বাংলাকে বোঝার মতো বা বাংলাকে অনুবাদ করার মতো অনুবাদক নেই। আমরা যারা অনুবাদ করি বা করার চেষ্টা করি সুইডিশ থেকে বা ইংলিশ থেকে বাংলায়, যেহেতু বাংলাটা আমাদের ভাষা, আমাদের আত্মস্থ আছে, আমরা জানি, কিন্তু বাংলা আমাদের আত্মস্থ আছে, আমরা ইংলিশ বা সুইডিশ ভাষায় সেটা করতে পারবো না। রবীন্দ্রনাথের কবিতা যখন অনুবাদ হয় শ্রাবণে বরিশনে, সেটা যখন অনুবাদে আমরা দেখি রেইনিং ইন দা জুলাই, তখন সেই যে শ্রাবণ এবং বরিশনের যেই বিষয়টা, যেই কনোটেশন, যেই চিত্রটা আমাদের সামনে আসে, সেটা এই ইংলিশে সেটা আসে না বা ওইটা আমরা দেখি না। তো অনুবাদে এগুলো থেকেই যাবে। তো ট্রান্সক্রিয়েশনটা আমার মনে হয় যে এ কারণেই কবিতার ক্ষেত্রে ট্রান্সক্রিয়েশন ছাড়া উপায় নেই, এবং যেই ভাষায় অনুবাদ হচ্ছে সেই ভাষার আবহাওয়ার সঙ্গে, চরিত্রের সঙ্গে মিল রেখেই করতে হবে। অনুবাদে রবীন্দ্রনাথ তো তার সাহিত্যে, অনুবাদ সাহিত্যেই নোবেল পেয়েছেন, নিজেই ইংলিশে অনুবাদ করেছেন। সুতরাং অনুবাদ সাহিত্যে আমাদের খুব বড় একটি অর্জন রয়েছে। অনুবাদ যদি না হতো, আমরা তো আধুনিক কবিতা, 30-এর কবিরা যদি অনুবাদ না করতো, আমরা তো সেই রবীন্দ্রিক সময়ই হয়তো অবগাহন করতে হতো আরো বহুদিন। অনুবাদই আসলে নতুন সাহিত্য তৈরি করে এবং অনুকরণ করে। সাহিত্যের ইতিহাস আসলে অনুকরণের ইতিহাস। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। আমরা এবার কবি রেজাউদ্দিন স্টালিনের কাছ থেকে শুনবো অনুবাদ সাহিত্য নিয়ে। কবি রেজাউদ্দিন স্টালিন, আনমিউট করে নেবেন। ধন্যবাদ জহির। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, অনুবাদ সাহিত্য। যেটা তুমি বললা যে রবার্ট ফ্রস্টের কথা, যে অনুবাদে যা হারায় তাই আসলে কবিতা, কিন্তু আসলে সেই জায়গায় থেমে থাকলে তো পৃথিবী থাকবে না। তো আমরা যদি পাবলো নেরুদার কবিতার অনুবাদ বাংলায় পড়ি, যেরকম আমি একজনকে খুব তার কবিতা আমার খুব ভালো লেগেছিল, যে নেরুদার মনে হয় সেই সবচেয়ে ভালো অনুবাদ করেছিলেন। সেই নামটি আমি এই মুহূর্তে আমার সামনেই ছিল, আমি একটু পরে বলতে পারবো নামটা। তো নেরুদার কবিতা যখন বাংলায় অনুবাদ হয় কিংবা ইংরেজিতে হয়, তখন কিন্তু নেরুদাকে আমরা পাই। এই কারণে পাই যে নেরুদার কবিতা এত প্রখর, এত কমিউনিকেটিভ, যে সে তার অর্ধেকও যদি আসে তাও আমরা নেরুদাকে পেয়ে যাই। তো পৃথিবীতে সব ভাষায় যার কবিতা অনুবাদ হয়েছে, সেরকম একজন সৌভাগ্যবান কবি হচ্ছেন নেরুদা, রবীন্দ্রনাথ। ইদানিং নজরুলেরও অনেক কবিতা অনুবাদ হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজিতে বেশিরভাগ হচ্ছে, অন্যান্য ভাষায় খুব কম।
এখন আমরা খুব ঋণী রবীন্দ্রনাথের কাছে, যে রবীন্দ্রনাথ যদি তার গীতাঞ্জলিটা নিজে অনুবাদ না করতেন তাহলে মানে নোবেল পুরস্কার পাওয়া তার জন্য খুব কঠিন হতো। এবং রবীন্দ্রনাথ এমন একজন সৌভাগ্যবান লোক যে লাতিনে প্রথম জুয়ান রেমন হিমেনেজ, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন প্লেথোরা অ্যান্ড আই বইয়ের জন্য, তিনি কিন্তু রবীন্দ্রনাথের অনুবাদ করেছেন এবং সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের অনুবাদ হয়েছে। নানা কারণে রবীন্দ্রনাথের অনুবাদ হচ্ছে। একটা কথা প্রবাদ আছে যে স্প্যানিশরা যখন পৃথিবীর কোনো দেশে যায় তখন সে কিন্তু সাথে তার সাহিত্যটাকে নিয়ে যায়, লিটারেচারকে নিয়ে যায়। আমরা কিন্তু বাঙালিরা যখন আমরা আমেরিকাতে যাই কিংবা সুইডেনে যাই কিংবা ফ্রান্সে যাই, আমরা কিন্তু আমাদের লিটারেচারকে নিই না, আমরা নিই খালি আমাদের ওই টাকা পয়সা উপার্জনের যেটা বিষয়টা, ওইটাই আমরা সার্টিফিকেট গুলো নিয়ে যাই আমরা সরস্বতীকে নিই না, আমরা লক্ষ্মীকে নিয়ে করি। তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু দেখেন একজন স্প্যানিশকে আপনি দেখবেন শিক্ষিত লোক, সে কিন্তু সাথে সাথে গিয়েই সেই ভাষায় তার শ্রেষ্ঠ লিটারেচারটা অনুবাদের চেষ্টা করে। এই জন্য আমেরিকা জুড়ে কিন্তু আজকে স্প্যানিশ সাহিত্যের যে প্রভাব, তার পেছনে কিন্তু এই দেশপ্রেমটা কাজ করেছে। তাহলে আমি বলতে পারি যে একটা পেশাদারিত্ব দরকার। পেশাদারিত্বটা আমাদের কিন্তু অনুবাদের ক্ষেত্রে তৈরি হয়নি। বাংলা থেকে যারা ইংরেজিতে করবে, অন্য ভাষা করবে, পেশাদারিত্বের জায়গাটা তৈরি করতে হবে। সেটা করতে হবে প্রতিষ্ঠানকে, বাংলা একাডেমিকে করতে হবে, ন্যাশনাল বুক সেন্টারকে করতে হবে, নজরুল ইনস্টিটিউট করতে হবে, শিল্পকলাকে করতে হবে। অসংখ্য সরকারি প্রতিষ্ঠান আছে যারা অনুবাদ সেল করে আমার দেশের শ্রেষ্ঠ সাহিত্য, শিল্পকর্ম, সংস্কৃতিকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারতো, যেটা দিল্লিতে এখন করা হচ্ছে। আপনি দেখেন যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এদের অনেক কিন্তু লেখা এবং ইদানিং অনুবাদ হচ্ছে অন্য ভাষা। হ্যাঁ, কেন হচ্ছে? তারা পেঙ্গুইন থেকেও তাদের বই বেরোচ্ছে, কিন্তু আমাদের দেশের একজন লেখকের বই এভাবে অনুদিত হচ্ছে না। বাংলা থেকে অন্তত বাংলাদেশেরটা হচ্ছে না। যারা দেশের বাইরে থাকে তারাও সেটা চেষ্টা করছে না, এবং না করার কারণে আমাদের সাহিত্যের যে শক্তিটা সেটা আমরা প্রদর্শন করতে পারছি না। একটু আগেই তুমি বললা জহির, এবং আব্দুল্লাহ ভাই বললো, আমাদের শাকিলও বললো যে আমাদের হাসতে হয় এখনকার বাইরের যারা তরুণ কবিরা কবিতা লেখছে তাদের কবিতা পড়ে। হ্যাঁ, এটা সত্য কথা। এখন বাংলা কবিতা কিন্তু একটা বৈশ্বিক একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে। বাংলা কবিতা একটা বৈশ্বিক মানে গেছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলা কবিতা বৈশ্বিক মানের যারা কবিতা লিখছেন তাদের সমকক্ষকে অনেক ছাড়িয়ে গেছে। কারণ আমরা কবিতায় যে মেটাফোর দিচ্ছি, যে ইমেজ দিচ্ছি, যে জীবনের সংকট দিচ্ছি, তারা কিন্তু ইউরোপিয়ান যে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সংকট, তাদের থেকে আমরা অনেক বেশি সংকট উপভোগ করি এবং সেটা আমরা কবিতায় দিই। এক্ষেত্রে আমি সবচেয়ে ধন্যবাদ দেবো আমাদের বুদ্ধদেব বসু, যিনি বোদলেয়ারকে বাংলায় নিয়ে এসেছিলেন অনুবাদ করে। অসাধারণ অনুবাদ, তার অনুবাদের কোনো তুলনা নেই। আমি ধন্যবাদ দেবো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে, যিনি স্প্যানিশ সাহিত্য এবং সবচেয়ে ভালো কবিদের তিনি বাংলায় অনুবাদ করেছেন, আমরা পেয়েছি। এখন অন্য ভাষা থেকে বাংলায় যতটা হয়েছে, বাংলা থেকে অন্য ভাষায় ততটা হয়নি। ইদানিং হচ্ছে কিছু কিছু, আমি মনে করি যে সেটা হওয়া খুব জরুরি। আর যদি না হয় তাহলে আমাদের সাহিত্যের যে প্রাণ, আমাদের সাহিত্যের যে শক্তি, সেটা কিন্তু আমরা বাইরে নিয়ে যেতে পারবো না, এবং আমরা যে আন্তর্জাতিক স্বীকৃতি চাই, পুরস্কারটা, সেটা কোনোদিনই আমরা পাবো না। এবং এখন আন্তর্জাতিক বিশ্বে প্রতিযোগিতায় আমাদের লড়তে হবে। আমি মনে করি যারা দেশের বাইরে থাকেন, বাংলাদেশ কিংবা ভারতের, পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী, তারা যদি আমাদের শ্রেষ্ঠ সাহিত্যগুলিকে অনুবাদের প্রস্তুতি নেন, তারা যদি সেটা দেশপ্রেম থেকে, মাতৃভাষার প্রেম থেকে তারা যদি করেন এবং দক্ষতা অর্জন করেন, তাহলেই কিন্তু আমরা বিজয় অর্জন করতে পারবো। এছাড়া আমি আর অন্য কোনো কিছু দেখি না। সামনে তো একটা বিরাট সমুদ্র, সেই সমুদ্র আমাদের পার হতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। আপনি কবিতা বিদেশি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছে আমাদের 30-40-এর দশকের কয়েকজনের নাম বলেছেন। গদ্য সাহিত্য বেশ কিছু বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুদিত হয়েছে, যে কারণে আমরা পশ্চিমা সাহিত্য, ল্যাটিন সাহিত্য, বিশেষ করে উপন্যাস, আমরা ফিকশন গুলো পড়তে পারছি। মঞ্জু ভাইয়ের কথা আমি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, মঞ্জু ভাই যদি আজকে থাকতেন আমরা তার কাছ থেকে শুনতে পারতাম। মঞ্জু ভাই অনেক বড় মাপের একজন অনুবাদক। আপনারা জানেন যে খুশবন্ত সিং এর প্রায় সব বই তিনি করে ফেলেছেন। না, 100 ইয়ার্স অফ সলিটিউড উনি অসাধারণ অনুবাদ করেছেন, অসাধারণ, এটা কল্পনাই করা যায়। একদম ইংরেজির সমতুল্য অনুবাদ, চমৎকার। মঞ্জু ভাই সেটা করেছেন কিনা আমি আমার জানা নেই। হ্যাঁ, তারপরে ব্লাইন্ডনেস করেছেন উনি, ব্লাইন্ডনেস, অন্ধত্ব, হোসে সারামাগো, অসাধারণ অনুবাদ। তিনি নাগিব মাহফুজের কায়রো ট্রায়োলজি 3 খণ্ডই করেছেন। এটা খুব ভালো একটি কাজ হয়েছে। আমি খুশবন্ত সিং এর বইগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ট্রেন টু পাকিস্তান, দিল্লি, তারপরে খুশবন্ত সিং এর যে লাভ এন্ড লিটল ম্যালিস, এই সব প্রায় সব বই আমি পড়েছি। আমার কাছে এই বইগুলো অসাধারণ লেগেছে। তারপরে কায়রো ট্রিলজি খুবই ভালো করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করতে হবে যে আমরা যারা দেশের বাইরে থাকি, যারা আমরা লিটারেচারের সঙ্গে যুক্ত, তারা যেন অনুবাদের প্রস্তুতিটা নেয়, অন্তত যারা ভালো অনুবাদ করে তাদেরকে উৎসাহিত করে। এই কাজটা যেন আমরা, এইটুকু আমার হ্যাঁ, নিশ্চয়ই আমরা এই আহ্বানটা করবো। আর একটি কাজ, আন্ডার দি ব্লু রুফ নামে কবিতার অনুবাদ করিয়ে প্রকাশ করার একটি দায়িত্ব আমি নিয়েছিলাম,
এবং সেটি করছি আমি এখনো। 3 খণ্ড বেরিয়েছে, 3 খণ্ডে এ যাবৎ 108 জন বাঙালি কবির প্রত্যেকের কমপক্ষে 5টি সর্বোচ্চ 10টি করে কবিতা ইংরেজি ভাষায় অনুদিত হয়ে 3 খণ্ড বেরিয়েছে। প্রতিটি খণ্ডই 400 থেকে 500 পৃষ্ঠার, এবং সেগুলো অ্যামাজনে পাওয়া যাচ্ছে। সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্লিক করলেই বইটি চলে যাচ্ছে। তোমাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ যে তুমি এই কাজটি করছো। এবং এটি আমার ইচ্ছা আছে যে আমি 10টি ভলিউম করব। মোটামুটি যারা ভালো কবিতা লেখেন বাংলা ভাষার, কারো কবিতাই বাদ থাকবে না। 10 ভলিউমে আমি প্রায় 350 কবিকে অ্যাকোমোডেট করতে পারবো, এবং কমপক্ষে 5টি সর্বোচ্চ 10টি করে কবিতা সবার থাকবে। এই কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই, এবং এই বইগুলার ব্যাপক পাবলিসিটি হওয়া দরকার, মার্কেটিং হওয়া দরকার। আমরা যে দেশে আছি একটি দুটি কপি করে কিনে যদি নিকটস্থ লাইব্রেরিকে ডোনেট করি, তাহলে ওই লাইব্রেরিগুলোতে থাকলো, অন্যদের কাছেও গেল। এই কাজটি করার জন্য আমি সবসময় সবাইকে আহ্বান জানাই। আমাদের আব্দুল্লাহ ভাই তিনি তার লাইব্রেরির জন্য কিনেছেন এবং কিনে তার লাইব্রেরিতে রেখেছেন, এবং আরো যারা আমেরিকাতে আছেন, আমেরিকাতে হাজার হাজার লাইব্রেরি আছে। আমরা যারা আমেরিকাতে আছি, 2টা কপি যদি $40 দিয়ে কিনে লাইব্রেরিকে দেই, তাহলে আমার মনে হয় বাংলা ভাষাকে, বাংলা কবিতাকে একটু প্রমোট করা হবে। আমরা এই আলোচনাটি এখানেই শেষ করছি, তারপরে আমরা কবিতা পাঠে যাব। প্রথমে আমরা আমাদের আমি একটু একটু বলতে চাই, অনুবাদ দিয়ে দু একটা কথা বলতে দেওয়া হোক। আচ্ছা, আপনি তো আজকে জামাই, সেই জন্য আপনাকে দিচ্ছিলাম না। ঠিক আছে, বলুন। একটু হ্যাঁ, না অনুবাদটা এই কারণে বলতে চাইছি, এতক্ষণ ধরে আমরা শুধু বিদেশি ভাষা নিয়ে বললাম, কিন্তু প্রতিবেশী ভাষায় যে অনুবাদ, সেই পরিসরটি আমরা বাদ দিয়ে গেলাম। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, যেমন ধরুন ভারভারারাও অন্ধ্র, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে আমার মনে আছে যে 70 দশকে প্রবাসী বিনয় কৃষ্ণ, এটা তার ছদ্মনাম কেন আমি জানি না, তাকে আমি চিনতাম। তিনি 14টি ভাষা জানতেন, এবং শম্ভু প্রসাদ শ্রীবাস্তব বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি সুপর্ণা বলে একটি সংস্থার তরফে, উনি পূর্ব জার্মানি, তখন তো জার্মানি দুটো, পূর্ব জার্মানির যে দূতাবাস ছিল কলকাতায়, সেইখানে তিনি অনুষ্ঠান করতেন, এবং প্রত্যেকটি কবিতা পাঠ এবং 14টি ভারতীয় ভাষায় তার অনুবাদ, এইভাবে কাজটি করতেন। আমি এই বিষয়টা নিয়ে একটু, যেমন বাংলাদেশের কথাই বলতে পারি, বাংলাদেশেও বিষ্ণুপ্রিয় মণিপুরী একটি ভাষা রয়েছে, এবং বিষ্ণুপ্রিয় মণিপুরীর খুব মুখ্য একজন কবি হচ্ছেন ব্রজেন্দ্র সিংহ। হ্যাঁ, তিনি বাংলাতেও লেখেন, বিষ্ণুপ্রিয়তেও লেখেন। এই পরস্পরের মধ্যে যে অনুবাদগুলি, বা সাঁওতালি ভাষা থেকে আমাদের বাংলায় যে অনুবাদ, এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন পার্থদা। সম্প্রতি গত বছর আমার একটি কবিতার বই উড়িয়া ভাষায় অনুদিত হয়েছে। অজিত পাত্র নামে একজন অনুবাদ করে বইটি প্রকাশ করেছেন, এবং আমি জেনে অবাক হয়েছি যে কোনো বাংলাদেশি কবির সেটি নাকি প্রথম কবিতার বই উড়িয়া ভাষায় অনুদিত হয়েছে। আশ্চর্য ব্যাপার, আমার কাছে খুব অবাক লেগেছে। আমাদের প্রতিবেশী, মানে এইখানে ঘরের কাছে, এবং উড়িয়া ভাষা বাংলা ভাষা থেকে খুব দূরে না। উড়িয়া ভাষার অনেকেই বাংলা ভাষাটা জানে, তারা চাইলেই অনুবাদ করতে পারে, কিন্তু এতদিন হয়নি। উড়িয়া ভাষায় আমার কবিতার বই অনুবাদ করেছে ব্রজনাথ রথ, অনেক আগে আমার একটা বই বেরিয়েছে উড়িয়া ভাষায়, ব্রজনাথ রথ। আমাকে অজিত যেটা জানিয়েছিল, এবং ওদের পত্রিকায় বোধহয় আসছে যে এটি তথ্যটি সত্য নয়। মারা গেছেন, ভদ্রলোক মারা গেছেন, কিন্তু অনেক নাম করা কবি ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ তথ্যটি দেবার জন্য। আমরা এবার কবিতা পাঠে যাই। আমরা প্রথমে আমরা কবিতা পড়বো একটি করে, তারপরে আমরা আজকে যিনি ফিচার পোয়েট পার্থ সারথী বসু, তিনি পড়বেন 3টি কবিতা। আমি শুরু করি। আমাদের এখানে যোগ দিয়েছেন সোহেল মাহমুদ, আজকে দ্বিতীয় দিন যোগ দিয়েছেন। আমরা সোহেল মাহমুদের কবিতা শুনি। সোহেল মাহমুদ, আপনি আনমিউট করে নেবেন। সবাইকে একটু ছোট ছোট কবিতা পড়তে বল। হ্যাঁ, ধন্যবাদ কাজী জহুরুল ইসলাম ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমি পড়ছি আমার স্বরচিত কবিতা। কবিতাটি লিখেছি আমি গত 17 তারিখে। আমাকে শুনতে পাচ্ছেন জহির ভাই? আমি আজকে শুনতে পাচ্ছি। হেডফোন ব্যবহার করতেছি না আজকে। হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, পড়ুন। জি, ধন্যবাদ। কবিতার শিরোনাম বিবস্ত্র আধার। বৃষ্টির ফোঁটা যেন পাথরের টুকরো, কংক্রিটে ভাসমান কান্না, আকাশের হুঙ্কারে চৌচির মৃত্তিকা, বিষাদে নীলচুনি পান্না। পাণ্ডুর স্বপ্নেরা মুমূর্ষ জোনাকি, জীবন এক জ্বলন্ত অঙ্গার, আহত অদিতির ঝলমলে পাখনা, ভাসমান খড়কুটু গঙ্গার। গোলাপি অভিমান পাংশুটে চন্দ্র, দোয়েলের শীষে নেই শান্তি, নুপুরের নিক্কণে অবিরাম কান্না, গোড়ালির হার বাঁধা ক্লান্তি। মানুষ তো মরে গেছে কবেই লজ্জায়, অচ্যুত বোবাহার মত্ত
করতে, ছায়া সঙ্গীরা আজ যেন উদ্ভ্রান্ত বিবেকের খোরা এই গর্তে। বাতাসে ভাসমান অস্ফুট চিৎকার, অন্ধ শকুন ডানা ঝাপটায়, বিবস্ত্র আধারে সূর্যের ছেলেরা লজ্জিত আদিমেঘ লজ্জায়, লজ্জিত আদিমেঘ লজ্জায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি সোহেল মাহমুদ। এবার আমরা কবিতা শুনবো মৌ মধুবন্তীর, কবি মৌ মধুবন্তী। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অধরা আইফোন থেকে পড়ছি। আর সবাইকে শুভেচ্ছা, প্রণাম। পার্থ সারথী বসু আজকের ফিচার কবি, এবং আপনার জন্য শুভকামনা। আপনার উদ্দেশ্যে এই কবিতাটা আপনাকে সম্মান জানাতে, সবাই তো শুনবো, আপনাকে সম্মান জানাতেই কবিতাটি পড়া। কবিতাটির নাম হলো না। আমার মায়ের জরায়ুতেও সম পরিমাণ এমনিও পানি ছিল। আমিও প্লাসেন্টা ছিঁড়ে সার্ভিক ভেদ করে পৃথিবীর আলো দেখেছি। আমিও 9 মাস মায়ের গর্ভে থেকেছি। আমিও জন্মের পর আনন্দ ভয়ে চিৎকার করে পৃথিবীকে জাগিয়ে তুলেছি। আমিও মায়ের উদম বুকে ন্যাংটা ঘুমিয়েছি, স্তনের দুধ পান করেছি। নিপল থেকে গড়িয়ে পড়া কাঁচা কোষ পান করেছি। আমারও অন্ডকোষ আর যৌবন দণ্ড সঠিক মাপে আছে। কি পার্থক্য তোমার ওই স্যুট পরা দেহ আর আমার এই উলঙ্গ নাবালক মূর্তির মধ্যে? আমার রক্তহীন শরীর থেকে রক্ত ঝরে ঝরে তোমাকে উপদ্রবহীন জীবনের স্বপ্ন দেয়। তোমার ওই আবহাওয়া আমাকে উলঙ্গ স্নান করায়। তোমার টেবিলে আস্ত মুরগির রান তোমাকে আপ্যায়ন করে। আমি পৃথিবীময় ক্ষুধা পেটে এক মুঠো আশ্বাসে দাঁড়াই তোমার দুয়ারে। ক্রমাগত ক্রল করে কাঁচা ড্রেনে মৃত্যুকে খুঁজি, সেও ধরা দেয় না। লুকিয়ে থাকে তোমারই নির্লজ্জ পকেটে কিংবা ড্রয়ারে, দাম্ভিক নাক উঁচু করে। তুমি উলের জামায় ফাঁক রাখো বাতাস চলাচলে। আমার আস্ত গাটাই ফাঁকা, বাতাস কোথায় ঢাকি? রাস্তার ধারে ডাস্টবিন, আমার জীবন হতে পারে না রাস্তার ধারে ডাস্টবিন। আমিও তুমি হওয়ার অধিকার চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আসলে মৌ মধুবন্তী বলছিলেন শুরুতে যে পার্থদাকে নিবেদিত কবিতা, আমি এই কবিতার মধ্যে পার্থদাকে খুঁজছিলাম। তো আমরা এবার কবিতা শুনবো। রানা হামিদ যোগ দিয়েছে একদম শেষে। রানা হামিদ, আমরা আজকে শুরুতে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা অনুষ্ঠান শুরু হওয়ার পরে যোগ দিবে তাদের কবিতা পড়তে দেওয়া হবে না। তো আজকের মতো দেওয়া হবে, এরপরে আর দেওয়া হবে না এরকম দেরি করে আসলে। এবার আমরা কবিতা শুনবো অয়ন ঘোষের, কবি অয়ন ঘোষ। পড়ছি দাদা। পড়বার আগে শুধু একটা কথা, একটা ইনফরমেশন দেওয়ার আছে। আপনি উড়িয়া ভাষা নিয়ে বললেন, আমার ঘরে কিন্তু উড়িয়া মানুষ থাকে, মানে আমার সহধর্মিনী তিনি উড়িয়া। আমার শ্বশুর বাড়ি ভুবনেশ্বর, মানে একদম তিনি বাঙালি উড়িয়া না, মানে একদম আদত উড়িয়া। ফলে আমি বলতেও পারি ভাষাটা, মানে পারি সবটাই। ওকে, কবিতা পড়ছি। অপারেশন কবিতার নাম। ঘুম ছিঁড়ে সঙ্গোপনে যাওয়ার আগে লালসা রাখলাম হিপ পকেটে। পুরোনো দিনে পাড়ার লায়েক ছেলেরা যেমন চিরুনি 2 ইঞ্চি বার করে গুজে রাখত, হিংসা ধরে রেখেছি দুহাতে শক্ত করে, পাছে কেউ ছিনিয়ে নেয়। 3 বেলা খাওয়া আর মাথার ওপর ছাদ পেলে সবাই পোষ মানে। বুকের বাঁ দিকে জমানো আছে রাগ, বিরতিহীন জোয়ার ভাটা খেলছে রাঙা স্রোতে। ঈর্ষা ডান দিকের পাঁজরে বসে 2.5 চালে মেপে নিচ্ছে অপারেশন টেবিলের ক্ষেত্রফল। হিমঘর উপচে অশ্লীল গন্ধে ভাসছে মধুবন। গেল রাতের বাসি খোলসের সাথে মাজা ভেঙে পড়ে আছে ভালোবাসা আর অভিমান নামে 2টো প্রাগৈতিহাসিক সংকল্প। এর পরও বাজারে বিক্রি না হওয়া আলোর গুঁড়ো
দল বেঁধে তুলে নিয়ে যায় পরিশ্রমী পিঁপড়ের দল আষাঢ়ের প্রথম দিনে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি অয়ন ঘোষ। বর্ণস্বর, আপনি কি কবিতা পড়বেন? আপনি যদি কবিতা পড়েন তাহলে আনমিউট করে পড়ুন, আপনার পুরো নামটা বলে কবিতা পড়ুন। আমি সর্বঞ্জন বর্ণস্বর। সর্বঞ্জন বর্ণস্বর। আপনি কি ভারত থেকে, আপনি কোথেকে আসছেন? আপনার একটু পরিচয়টা দিন। সর্বঞ্জন বর্ণস্বর, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি বোধহয় ফোন থেকে কবিতা পড়বেন, সেজন্য বোধহয় আপনি ফোন। আচ্ছা, আপনি যতক্ষণ প্রস্তুতি নিচ্ছেন ততক্ষণে আমরা আরেকজনের কবিতা শুনি। আমি এবার কবিতা পড়ার জন্য অনুরোধ করছি কবি আমিরুল আরহামকে। কবি আমিরুল আরহাম। আনমিউট করে নিলাম। হ্যাঁ। আমি সুনীলদার কথা মনে পড়লো সকালবেলায়, তো এই অনুবাদ নিয়ে সব ভাবছিলাম। তো সুনীলদার স্মরণে আমার একটা কবিতা আছে, বিধবা নীরা। আচ্ছা, যেটা 4ই নভেম্বরে লেখা। নীরা বিধবা হয়ে যাওয়ার কারণে কি সুনীলদা এত চোখ পড়েছিল নীরার উপর? তো এটা নিয়ে সুনীলদার সাথে আমার মানে বহুবার দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে প্যারিসে, এবং আমাদের দুজনের ভালো একটা ভালো সম্পর্ক ছিল। এনিওয়ে, তো মৃত্যুর পরপরই এইটা আমার কাছে ভীষণ ভাবে ওই সময় লেখা আর কি। আপনি মারা গেছেন তো 12 অক্টোবর। আমি যেটা লিখেছি 4ই নভেম্বর। বিধবা নীরা। প্রিয় কবি কথক সুনীলদাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে। আমি যেখানে থাকি এর নাম হচ্ছে নোয়াজিয়াল, যে শহরটায় আমি থাকি, তো সেটার নাম বারবার আসবে সেই জন্য বললাম আর কি। নোয়াজিয়ালে নেসলের বাগানে হলুদ লাল পাতা ঝরা হাজার গাছের পরনে সাদা শাড়ি, কপালে সিঁদুর মোছা দগদগে সুন্দর চুঁইয়ে চুঁইয়ে পড়ছে মার্নের জলে। অসহ্য নীরবতায় স্থির এক মরালি শিশির ধোয়া শ্মশানের লবঙ্গ ঘি অমৃত ধোঁয়ায় নিঃসঙ্গতার ঠোঁট চেটে খায় এলোকেশী ক্রন্দন বৃক্ষের তলে। নদীর পাড় ঘেঁষে ঘন বন বিথি ঘেরা স্মৃতির শুরু পথে হঠাৎ দেখা এক নারী। চিবুকে 108টি চুম্বনের দাগ দেখে চিনতে পারি তাকে। নীরা, তুমি? সিঁদুর মোছা এই সন্ধ্যায় সাদা বকের ডানা মেলে কোথায়? কোন পাহাড়ের কোলে গভীর বনে ছুটে যাচ্ছ তুমি? লুকানো ঝর্ণার পাশে উলঙ্গ মায়াবী জ্যোৎস্নায় নাচবে কি তুমি আর স্মৃতির সাথে? বিশ্বজগৎ এক সমাধি ভূমি, শুধুই স্মৃতি আর স্মৃতি ভান্ডার। কখনো গভীর অন্ধকারে নক্ষত্র গুনে গুনে পথ হাঁটা আনন্দ অপার, কখনো বুকের মধ্যে মুখ লুকিয়ে আকাশ ভরা আষাঢ় সমুদ্র নীল হাহাকার। উত্তর সমুদ্র থেকে উড়ে আসা সাদা হাঁস জ্যোৎস্নাময় মায়াবী রাতে শুধু এক ছায়া প্রতিধ্বনি ছাড়া কি আছে আর? তবু তোমার সাথে আছে অমোঘ স্মৃতি নীরা। হাঁটুর উপরে থুতুনি দিয়ে রদার ভাবুক, তোমাকে ছুঁয়ে আছে স্মৃতি আর মৃত্যুর পাশাপাশি শুয়ে চুপচাপ একই স্বপ্নে তোমরা দুজন। বুকের কাছে দুহাত জড়ো করে ধূপ ধূপ অকপট সন্ধ্যের এই আকাশ, ধূপ ধুনো সুগন্ধি সুরেলা বাতাসে শঙ্খধ্বনি আজান ঘিরে সেই মহতি প্রাণ। নাস্তিক দান্দিক আস্তিক কবি ও কথক সবই যে তিনি, এখন শুধুই স্মৃতি। কোনো স্তবক নেই সান্ত্বনার, কোনো শব্দ নেই বেদনার। নিস্তব্ধ নিবিড় ঢেউ, শুধু ঢেউ আর ঢেউ, ফেনায়িত তীর। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না নীরা। শুক্লা দ্বাদশীর দিনে কোনো বষ্টমী শোনায়নি তাকে কোনোদিন সেই আগমনী গানের অন্তরা। নাদের আলীও নিয়ে যায়নি কোনোদিন তাকে 3 প্রহরের বিল দেখাতে। তবু দেখেছেন তিনি সাজানো পসরার শাড়ি, বন বাদার কাদা পায়ে হাঁটা পথ,
চিলের ডানায় উড়ে উড়ে আসল নকল বাড়ি, নদী ও নারী আর তোমাকে নীরা। কিন্তু ফেরার পথে বড়ই ক্লান্ত তিনি, কোথায় হোঁচট খেলেন, কোন ছায়া স্রোতে ভাসতে চাইলেন অলৌকিক রহস্য ভিক্ষায়, কোন অনুভবে ঈশ্বর স্তবে ফিরে গেলেন, বলে তো গেলেন না। না নীরা, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় শুনিল না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। চমৎকার কবিতা, এবং আপনি আজকে খুবই সুন্দর করে পড়েছেন। খুবই ভালো লেগেছে কবিতাটি আমাদের শ্রুতিতে। আমরা এবার কবি শাকিল রিয়াজের কবিতা শুনি। কবি শাকিল রিয়াজ। আমার ছোট একটি কবিতা, নাম নস্টালজিক। হঠাৎ তোমার পারফিউমের ঘ্রাণগুলো সব মনে পড়ে, আবছা রঙের রুদ্ধশ্বাসী টাচগুলো সব মনে পড়ে, শেষ বিদায়ের হাত নাড়াটা মনে পড়ে, প্রথম ভোটে ব্যালট পত্রে তোমার নামটি লিখে এসে সে কি হাসি মনে পড়ে, জিতলে তুমি অবশেষে, চোখের কোণে জমাট বাঁধা বরফটুকু গলার আগেই পালিয়েছিলাম, মনে পড়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। এবার আমরা কবিতা শুনবো কবি রেজাউদ্দিন স্টালিনের। কবি রেজাউদ্দিন স্টালিন, আনমিউট করে নেবেন। আনমিউট করেন স্টালিন ভাই। হ্যাঁ ঠিক আছে। কবিতার শিরোনাম হলো মাতৃস্তন। এত ছোট নই, খাদ্য হব গৃহপালিতের, কিংবা এমন উদার ষড়যন্ত্রকারীদের ক্ষমা করে দেব। আমার জন্মস্থান শত্রুদের বুটের শব্দে শঙ্কিত, সম্ভাবনার সবুজ শাখায় ঘুম বসত বানাবে, আর শস্যের সংকট দেখে লজ্জা পাবে খরা। বোধি বৃক্ষের বীজ ভুলে যাবে অঙ্কুরোদ্গম, এত নম্র নয়। নির্মমতা সুন্দরের নিয়ন্ত্রক হবে, বরফের বিস্তার দেখে ভীত হবে বেগবান নদী। অগ্নি অস্ত্রের মূল্য আমরাও বুঝি, অভিমানে অন্ধ নই। মধুসূদনের মতো মেনে নেব স্বেচ্ছা নির্বাস, কিংবা এমন চলৎশক্তিহীন ক্রুশের কণ্ঠে জয়মাল্য দেব। দুধের পাত্রে বিষ, অম্ল নাকি ক্ষার, এই বলে অশ্রুপাত কর্ণদের কাজ। ঈশ্বর পাটনি জানে আমার সন্তানের দুধ মাতৃস্তনে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। এবারের কবি স্বরব্যঞ্জন বর্ণস্বর। আনমিউট করে নেবেন। আমি দুঃখিত, আমার ইন্টারনেটটা সমস্যা করেছিল। হ্যাঁ করুন। মানুষ, তুমি মাইয়া মানুষ, তোমার মনটা কুমড়া ফুলের লাহার নরম, অত শত দেখিয়া দুনিয়া চলে না। আমি বড় লোক না হইলে হগলতের মরণ হইতো, মরণ। কেডা বানাইতো এমন বালাখানা, দিনে দুপুরে 1-8টা খুন হয় আমার ইশারায়। বেয়াদবি ঠেকাইতে গিয়া কোনোই অন্যায় নাই ওই কামে। তুমি খালি কো ক্ষান্ত দাও, কেন? সুরুজ আলীর জমিন দখল লইয়া মাদ্রাসা দিলাম, রমেশ কুমারের পুষ্করণী ভরাট কইরা পোলাপানকে ক্লাব দিমো একটা। আমি ইলেকশনে পাস হইয়া গেলে 100 মিসকিন খাওয়াইয়া দোয়া লইতে দেরি করুম না। দেখবা সব পাপ সোজা মাপ। দুনিয়াটা চিনলা না তুমি, রাজা হইতে মন্ত্রী হইতে আল্লাহর হুকুম লাগে। আমিও দেখবা পাস করলে বাদশা। তুমি অবলা মাইয়া মানুষ, সামান্য পক্ষী আর বিলাইরি লাইগা তোমারও তো দরদ কেন? হেগো লাইগা আল্লাহ আছে। অহন যাও তো, আমার লাইগা অজুর পানিটা দিয়া তুমি চলায় যাও। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারের কবি রানা হামিদ। জাহিদ ভাই আপনি পড়বেন? আচ্ছা, রানা হামিদের পরে আব্দুল্লাহ জাহিদ। মিউট অবস্থাতে আপনি শুনলেন কেমন করে? হ্যাঁ আমি শুনতে পাই। হ্যাঁ পড়ো, শুনতে পাচ্ছি। কবিতার নাম, শিরোনাম ছিপকাঠি দেহে তার কৃষ্ণের রং। ধান ক্ষেত পেরিয়ে যে মেয়ে চলে গেছে দূরে, তার দিকে চেয়ে কত চোখ ডুবে গেছে। বাতাসও ধেয়ে গেছে তার পিছু পিছু, যৌবনে বিগলিত চঞ্চলা কোমর ঢেউ তুলে গেছে যেন আইলের উপর। পথের দুপাশে আছে সারি সারি ন্যাড়া মাথা গাছ, গাছের ডালেতে পাখি একাকী মনে
শীষ দিয়ে গান গায় দৃষ্টি মেলে, এ পথেই আসবে ফিরে সে মেয়ের পুলকিত মন, ও গায়ে ঝরছে মুষলধারে বৃষ্টি এখন। শাড়ি পরা মেয়েটিকে লেগেছিল বেশ, পাকানো দড়ির মতো বেনি করা চুল, দৌড়ে দৌড়ে নাচ সময় বিশেষ। ছিপকাঠি দেহে তার কৃষ্ণের রং, নগ্ন আগুন ঠোঁটে কিসের যে টান, ঝুঁকে গেলে কখনো বক্ষের রোদ, চান চান করে ওঠে আমার পরাণ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রানা হামিদ। আমার খুব ভালো লেগেছে যে তুমি লোভ সংবরণ করতে পারছো। বেশের সঙ্গে কেশ একটা মিল দেবার স্কোপ তৈরি হওয়া সত্ত্বেও তুমি কেশ না বলে চুল বলেছো। এই যে লোভ সংবরণ করতে পারা, এটা কবির খুব দরকার। খুব ভালো লেগেছে। এবার কবি আব্দুল্লাহ জাহিদ, এইবার আনমিউট করেন ভাই, এবার সবাই শুনবে না। না, যেটা বলছিলাম যে আমার এখানে থাকতে আমার স্ক্রিনে পপ আপ করলো যে আমার ডাইরেক্টর জরুরি মিটিং কল করছে 2টায়। সুতরাং আই হ্যাভ টু, আমি আপনাদেরকে এই কবিতা পড়ার পরে ওই মিটিং এ যোগ দিতে হবে। আমি সো সরি। পরেই ভেগে যান। আমাদের লাইব্রেরি খোলার ব্যবস্থা হচ্ছে তো, সেজন্যই তারা বিভিন্ন মিটিং করতেছে আমাদের ডিসিশনের জন্য। আমরা কি বলি? হ্যাঁ, পড়ুন যাই হোক, তাড়াতাড়ি। আমার কবিতাটি বাবা দিবসকে স্মরণ করে লেখা, আমার বাবাকে স্মরণ করে আসলে লেখা। সেটি হলো বাবার ট্রানজিস্টার। কাশফুল আর সাদা মেঘের খেলায় মহালয়ার ভোর, মধ্যরাতে ক্রিকেটের ধারাভাষ্য, ট্রানজিস্টারে কান পেতে আমি আর বাবা, এভাবেই বন্ধুত্ব জমে দুই প্রজন্মের, যেমন খেলা শেখায় শাবককে শার্দুল। কখনো রবি ঠাকুর, নজরুল আর শামসুর রহমান, যাযাবর থেকে কোটেশন, সাথে লালন কয়েক লাইন। হঠাৎ ছাপা হওয়া 2-1টি লেখা, বলেছেন থামিস না, চালিয়ে যা খোকা। মা চলে যাবার পর বুঝতাম তিনি বড় একা। দেখেছি রাতের আকাশে নক্ষত্রের মাঝে খুঁজছেন হারানো সেই সঙ্গীকে। নদীতে বয়ে চলে জল আর সময়, আমার এটা তো লাভ দিচ্ছিল। নদীতে বয়ে চলে জল আর সময়, আমি কৈশোর ডিঙিয়ে যৌবনে, মানুষ কি পাখি চলে যাবার আগে সে কি বুঝতে পারে, যেমন পাখিরা টের পায় ভূমিকম্প। তিনিও গোছাচ্ছিলেন সব, সারা জীবনের সঞ্চয় লাইব্রেরিতে দিয়ে এলেন, যেখানে যেতেন প্রতিদিন। খোকা, তোর সাথে একটা কথা আছে, বলতেন মাঝে মাঝে। শুনবো শুনবো করে সময় হলো না, এক বর্ষায় সহসা চলে যান বহু দূরে, ফিরবেন না আর কোনোদিন। সেই থেকে আমি বড় একা, বন্ধুহীন। এখন শব্দের বানান খুঁজি ডিকশনারিতে, গানটা পূজা নাকি প্রেম পর্বের বুঝি না। সাকিবের শটটা খেলা ঠিক হয়েছিল কিনা, সেই বিতর্ক আর জমে না। সেই বিতর্ক আর মহালয়ের তারিখটা যে কবে কিছুতেই মনে থাকে না। ট্রানজিস্টারটা এখন আলমারিতে নীরব। আমি ফোন থেকে পড়ছিলাম, মাঝে মাঝে জাম করায়, এটা একটু তালটা কেটে গেল। হ্যাঁ, অনেক ধন্যবাদ আব্দুল্লাহ জাহিদ। আমি শেষ কবিতা আজকে আমি পড়বো। তার আগে বাংলা সাহিত্যের বিশ্বায়নের জন্য আর্জেন্টিনা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন করেছেন আমাদের কবি মধুবন্তী। এই জন্য আমাদের কফি ও কবিতার পক্ষ থেকে তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এরকম আপনার কবিতাটা শুনে আমি চলে যাব, সেজন্য আমার কবিতা শুনবেন? ঠিক আছে, তাহলে আমার কবিতা পড়ছি। এর মধ্যে বেশ কয়েকজন কমেন্ট করেছেন। একজন ইয়াজদানি কুরাইশি, তিনি বলেছেন যে বাংলা একাডেমিতে 60 থেকে 80-র দশক পর্যন্ত চমৎকার কিছু অনুবাদের কাজ করেছেন গোলাম সামদানি কুরাইশি। এই তথ্যটি আমার মনে হয় এই কমেন্টটি পড়া খুব দরকার ছিল। আমি ইনি মামি সিং এর এবং ইয়াজদানি কুরাইশির বাবা। আচ্ছা আচ্ছা। এবং মামি সিং এবং বাংলাদেশে ওনার অনেক পরিচিতি, আমার মনে হয় যে অনেকেই চিনে। অবশ্যই আমি নিজেও জানি তার সম্পর্কে। আচ্ছা, পরাণ মাঝি আমার কবিতার নাম। আমি ছোট্ট কবিতা পড়ছি যেহেতু সময় কম। নৌকাটি মাঝিকে বাইতে বাইতে প্রযুক্তি সংকুল তরঙ্গের নদীতে এনেছে। দিশেহারা ঝড়ে ভেঙে পড়ে মধ্য বয়সের অভিজ্ঞ মাস্তুল। আবেগের পাল ছিঁড়ে কৈবর্ত কন্যারা বানিয়েছে অন্তর্জাল। হাড়ের নিবিড় পাটাতনে নুনের উৎপাত এখন পুরনো গল্প। মায়াবী ছয়াটি প্রথাসিদ্ধ চৈতন্যের ভারে পরাণ মাঝিকে নিয়ে যায় অধচক্র লোকে।
অনেক ধন্যবাদ। এবার আমরা আজকের ফিচার পোয়েট তার 3টি কবিতা শুনবো এবং তারপরেই তার কবিতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফিচার পোয়েট কবি পার্থ সারথী বসুকে। কবি পার্থ সারথী বসু। পার্থদা, অনেক দুঃখিত, আই হ্যাভ টু লিভ, সরি। আনমিউট করে নিতে হবে পার্থদা। পার্থদা আনমিউট হয়নি, এখন আনমিউট করে নিতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ হয়েছে, এবার হয়েছে, হয়েছে? এখন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমেই বলে নি যে মুশকিলটা হলো মানে আগের মতো স্মৃতি তো এখন কাজ করে না। মানে এই অমিতাভ আনবাড়ি সড়কে এই কবিতাটা আমি দিয়ে দিয়েছিলাম, এক সময় 200-250 কবিতা আমার মনে থাকতো, এবং ছোট্ট এই ভূমিকাটা করে নি, করে কবিতায় যাই। সেটা হচ্ছে ধরা যাক মানে জাস্ট সদ্য বিবাহের পর যখন গৃহিণী জানতে চাইলেন যে তুমি আমাকে ভালোবাসো না কবিতাকে, আমি মুখের উপর বলেছিলাম যে ডেফিনেটলি, এখন তোমাকে পেয়ে গেছি, তুমি কবিতা, বাকি সব বাহ্য। এবং সেটা প্রমাণ দেওয়ার জন্য আমার একটা কবিতার খাতাকে আমি জ্বালিয়ে দিয়েছিলাম ওর চোখের সামনে। বেচারি জানতো না যে প্রত্যেকটা কবিতা আমার মনে রয়েছে, হ্যাঁ সেগুলো লিখে ফেললাম, কোনো ব্যাপার না তো, স্টান্টবাজিটা করেছিলাম। কিন্তু কিন্তু অমিতাভ আনবাড়ি সড়কে এই কবিতার জন্য আমার একটু দুর্বলতা এখানেই যে ইমার্জেন্সির সময় এই কবিতাটি বাংলাদেশেই সকাল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তখন এখানে আমরা লিখতে পারছি না। যাই হোক, কিন্তু ওই কবিতাটাও আমি স্মৃতি থেকে বলতে পারবো না। আমি পরে 3টে ছোট কবিতা বলেছি, ওইটা নিয়ে যদি কেউ আলোচনা করতে চান করবেন, শুনবো কার কেমন লাগলো। আমি বরং বাকি 3টে কবিতা যেগুলো ছোট সেটাই পড়ছি। কাল সারা রাত। কাল সারা রাত আমার সঙ্গে আমার বউয়ের সতেন ছিল, রাত কাটালাম। কাল কবিতার সঙ্গে পেলাম আসঙ্গ সুখ। কালকে চোখে ঘুম ছিল না, কিন্তু স্বপ্ন প্রতিম ছিল সাঁতার কাটার নিজস্ব জল, স্নানের দৃশ্য। বুকের অসুখ কালকে ছিল খুব নিরামিষ। কালকে আমি খাইনি ওষুধ। কালকে ছিলাম লাপরোয়া। কালকে কোনো নিষেধ টিষেধ মানবো না, এই কুয়োর তুমি, কিন্তু আমি তাও বেকসুর। কাল কবিতার তামাম প্রোটিন এড়িয়ে যাওয়া কঠিন ছিল। কঠিন ছিল মুখ ফেরানো, প্রোটিন ছিল পদ্মে শুধু। কেউ বলেছেন খুব সাবলীল গদ্য পড়লে শরীর ফেরে। কে বলেছেন? আস্থা রাখি আপ্তবাক্যে। আয়ুর্বেদেও আস্থা রাখি মাতৃভাষায়, উপড়ে ফেলি ফালতু পেরেক। এই আমি তো কাল সারা দিন হনন মেরু মতিন ছিলাম, পাল্টে গেলাম কাল সারা রাত সঙ্গে বউয়ের সতেন ছিল। দ্বিতীয় কবিতায় আসি, বৈষ্ণবী। নড়বড়ে এক সেতুর নিচে জল ভরা এক নদী, টলমল পা, পার হব কি পিছলে পড়ি যদি। গ্রীষ্মে দেখেছিলেন নদী শীর্ণতোয়া নিস্তেজ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভিজতে ভিজতে ভিজতে। কখন নদী রাই কিশোরী হৃষ্টপুষ্ট গতর। ভাবছি বুকে জড়িয়ে ধরে, কিন্তু ইতস্তত করছি, কারণ যা জানা নেই জল কতটা গভীর। তো ক্ষতি কি, সাঁতার শেখো, ডাক দিল বৈষ্ণবী। দাম্পত্য কবিতাটি পড়ার আগে আমি শুধু ওই শাকিল রিয়াজকে জানতে চাইবো, পরবর্তীকালে তিনি বলবেন। সুইডেনে গজেন্দ্র ঘোষ বলে এক ভদ্রলোক থাকতেন, উত্তরা পদ বলে একটি পত্রিকাও সম্পাদনা করতেন, আমি জানি না তিনি এখন বেঁচে আছেন কিনা। দাম্পত্য কিন্তু প্রকাশ পেয়েছিল সেই বাংলাদেশেই, ভারত কথায় সম্ভবত, তখন যদ্দূর জানি দাউদ হায়দার সম্পাদনা করছিলেন, তারপর দেশ ছেড়ে চলে যান। এই দাম্পত্য ওইটা সুইডেন থেকে গজেন ঘোষরা চিঠি দিয়েছিলেন, বাংলাদেশকে জানতে চেয়েছিলেন ইনি কি বাংলাদেশের, মানে তখন তাকে জানানো হয়েছিল না ইনি ভারতের, এবং গজেন ঘোষ আমার সঙ্গে যোগাযোগ করেন, এই ব্যাপারটা দাঁড়ায় আর কি।
এটার সঙ্গে ওই বাংলাদেশের সেই অর্থে একটা যোগাযোগ আছে কবিতাটার সঙ্গে। এই কবিতাটা অবশ্যই এখানে লেখা নেই, এটাকে স্মৃতি থেকে বলতে পারি কিনা। সব জেনে গেছো, কিছু বাকি নেই সত্যি, আদরে সোহাগে আপ্লুত পিঠ খামছে, মেয়েটি প্রশ্ন যেই রাখে পরবর্তী, ছেলেটি হঠাৎ ভিতরে ভীষণ ঘামছে। ছেলেটি অন্য মনস্ক সহসাইবা, মেয়েটি এবার নদী হয়ে তাকে নাইবার ডাক দিল, আর ছেলেটিও যা যা চাইবার চেয়ে বসতেই মেয়েটিও কেন ঘামছে। ভয় উভয়ত, রাতগুলি গোনাগুনতি, দিনগুলি হাতা খুন্তির আছে সিদ্ধ। ছেলেটি তখন রোজগারে নাকি যুদ্ধে, মেয়েটি স্বপ্নে মহাভারতের কুন্তি। তবু শরীরের লেনদেন নৈমিত্তিক, পৌনপুনিক অভ্যাসে রাত পোহালে, ছেলেটি লব্ধ অনুভবে হয় ঋত্বিক, বাজবার জেদ বাংময় দৃঢ় চোয়ালে। মুছে নিক তার কপালের ঘাম চোয়ানো মেয়েটি, ছেলেটি ভুলে যায় মাথা নোয়ানো। নমস্কার। অনেক ধন্যবাদ কবি পার্থ সারথী বসু। ছোট ছোট 3টি কবিতা আপনি পড়েছেন। আমরা এখন এই কবিতাটি নিয়ে কিছুটা আলোচনা করব। আমি প্রথমেই কবি শাকিল রিয়াজকে অনুরোধ করছি আলোচনা সূত্রপাত করবার জন্য। অনেক ধন্যবাদ আজকের ফিচার পোয়েট পার্থ সারথী বসু। তিনি 3টি কবিতা পড়েছেন। তিনি আরেকটি কবিতার উল্লেখ করেছেন অমিতাভ আনবারি সড়কে। আমি ভেবেছিলাম তিনি এই কবিতাটা পড়বেন, অদ্ভুত ভালো লেগেছিল কবিতাটা আসলে। একটু বড় হলো না, ঠিক আছে, কিন্তু আমরা পড়েছি আপনার এই কবিতাটা, এবং উপমা উৎপ্রেক্ষাগুলো মত শব্দ ব্যবহার না করেও আপনি এক জায়গায় শুধু মত শব্দ ব্যবহার করেছেন, সম্রাটের মতো হেঁটে যাওয়া। এর বাইরে আপনি এই মত বাদ দিয়ে যেভাবে উপমা এনেছেন এই কবিতাগুলোতে, এই কবিতাটায় আসলে খুবই বিস্মিত। সূর্যের আগুন চুমু, অপ্রশ্নীয় আশ্রয়ের খিল বা সচ্চরিত লাশ, এই শব্দগুলো আসলে খুবই ভালো লেগেছে। যাই হোক, আজকে এখন যে 3টি কবিতা পড়লেন, কাল সারা রাত, স্বরবৃত্তে, আপনি 2টি স্বরবৃত্তে কবিতা পড়েছেন, এবং 3য় কবিতাটি মাত্রাবৃত্তে। কাল সারা রাত কবিতাটি যে শুরুই হয়েছে চমৎকৃত একটি লাইন দিয়ে, কাল সারা রাত আমার সঙ্গে আমার বউয়ের সতীন ছিল। তার আগে আপনি একটি গল্প বলেছিলেন যে আপনি কবিতার বই পুড়িয়ে ফেলেছিলেন বা ডায়েরি পুড়িয়ে ফেলেছিলেন। বোঝাই যাচ্ছে সতীন আসলে কবিতাই। আমরা সাধারণত বলি যে কবিদের সতীন বই, তো আপনি এখানে কবিতাকে সতীন হিসাবে নিয়ে এসেছেন। খুবই ভালো লেগেছে কবিতাটা। কবিতার প্রোটিন বলে একটা কথা এখানে এসেছে, এটা খুবই চমৎকৃত করেছে আসলে। এটা নিয়েও একটা আলাদাভাবে আলোচনা দাবি রাখে, তো কম সময় এটা হয়তো বলা যাবে না। অন্তমিল রেখেছেন আপনি কবিতায়, আবার কিছু ভাঙা অন্তমিলও আছে, যেমন ফেরে, পেরেক, এগুলো খুবই আসলে এই অন্তমিল গুলো যারা কিছু কিছু কবিতায় এই ধরনের অন্তমিল আসলে কবিতাকে আরো বেশি অলংকারিত করে। এটা একটি স্বরবৃত্ত কবিতা। আমি শুধু একটা কথা বলবো পার্থদা এখানে, এই আমি তো কাল সারা দিন হনন মেরু মতিন ছিলাম, এই আমি, এই ইর কারণে মনে হয় একটু কোয়ার্টার মাত্রা একটু বেশি হয়ে যায় যদি পড়তে যাই। আবার যেহেতু রসিকারের পর রস্যই আছে, আবার ব্যাকরণগত ভাবেও সমস্যা নেই, কিন্তু পড়তে গিয়ে একটু সমস্যা আমার কাছে লেগেছে। এই আমি তো কাল সারাদিন, কিন্তু অসম্ভব ভালো লেগেছে কবিতাটা। দ্বিতীয় কবিতা বৈষ্ণবী, যেটা আপনি লিখেছেন, এটিও স্বরবৃত্ত কবিতা, যেটা বলেছি। পুরো কবিতাটাই একটা রূপক কবিতা, মজা করেছেন আপনি, যে অচেনার কাছাকাছি গেলে মানুষ যেভাবে ইতস্তত করে বা সাহস হারায় বা নার্ভাস হয়ে যায়, এই বিষয়টা আপনি নদী এবং ব্রিজের উপমা দিয়ে, রূপক দিয়ে আপনি নিয়ে এসেছেন। অর্ধ এবং ভাঙা অন্তমিল এখানে পাই, যেমন নিস্তেজ, ভিস্তে, গতর, ইতস্তত,
গভীর বৈষ্ণবী। এই ধরনের অন্তমিল গুলো আসলে আমার ভালো লাগে। এটা একটু অন্য রকমের অন্তমিল, একেবারে শব্দের মতই যে আরেকটা শব্দ বসাতে হবে তার যে বাইরের জিনিস, এটা কবিতাকে আরো বেশি অন্য একটি মাত্রায় নিয়ে যায়। দাম্পত্য কবিতাটা আপনার মাত্রাবৃত্তের কবিতা। আপনি যে 4টা কবিতা আমাদের গ্রুপে দিয়েছেন, 3টা ছন্দি আপনি এখানে রেখেছেন। অক্ষরবৃত্ত ছিল প্রথম বড় কবিতাটি, তারপরে 2টো স্বরবৃত্ত এবং এটি মাত্রাবৃত্তের। দাম্পত্য জীবনের যে সন্দেহ, ভয় আর সন্দেহকে উতরে ওঠার যে কৌশল, সেটা আমরা এই কবিতায় পাই। ছেলে ও মেয়ে দুজনেই দুজনের কাছে বা পরস্পরের কাছে প্রকাশিত না হয়ে পড়ার যে ভয়, সেটা যেমন আপনি এনেছেন, আবার একসময় দাম্পত্য জীবনে বসবাস করে দাম্পত্যতায় অভ্যস্ত হয়ে যায় গিয়ে এই সাহসকে, এই ভয়কে জয় করার গল্প আপনি এখানে বলেছেন। আর শেষ লাইনটা তো খুবই চমৎকার ভাবে আপনি লিখেছেন যে মেয়েটি ছেলেটি ভুলে যাক মাথা নোয়ানো। এই মেসেজটা খুবই ভালো লেগেছে। গল্পের মতো লেগেছে কবিতাটা, কিন্তু নির্মাণে, ছন্দে কোথাও কোনো মানে কোনো অসুবিধা আমার কাছে লাগেনি। যে একটা গল্প, অনেক সময় মানুষ গল্পের মতো কবিতা লিখলে দেখা যায় কিছু কিছু বিষয় সারেন্ডার করতে হয়, কিন্তু একদম কমপ্যাক্ট কবিতা আমরা এখানে পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আজকে আড্ডায় ফিচার পোয়েট হিসেবে পেয়ে, এবং সত্যি খুব ভালো লেগেছে। এবং আপনার কবিতা সবসময় আধুনিক এবং সমসাময়িক। বিশেষ করে আপনার প্রথম এই অমিতাভের উপর যে কবিতাটা, সেখানে আপনি নিচে লেখা আছে কত সালে আপনি লিখেছেন, 1973 সালে। এত বছর আগের একটি কবিতা, আমার কাছে মনে হচ্ছে আপনি কালকে লিখেছেন কবিতাটা। এটাই আপনার শ্রেষ্ঠত্ব, এটাই আপনার বৈশিষ্ট্য। আপনাকে স্যালুট পার্থদা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। আসলে প্রকৃতপক্ষে আমি যে কটা শব্দ নোট করেছিলাম সবগুলো শাকিল বলে দিয়েছে। বৈষ্ণবী কবিতায় আমি যেই মিলগুলো নিয়ে কথা বলবো, নিস্তেজ, ভিস্তে, গতর, ইতস্তত, গভীর, বৈষ্ণবী, এই 3টা জোড়াই আমি লিখেছিলাম, 3টা জোড়া আপনি বলে দিয়েছেন। তো এনিওয়ে, একবার কবি আল মাহমুদ আমাকে বলেছিলেন যে কবি হতে হলে কিছু একটা নিয়ে জন্মাতে হয়, চেষ্টা করে কবি হওয়া যায় না। পার্থ বসুর কবিতা পড়লে আমার সেই কথাটাই মনে হয়, তিনি কিছু একটা নিয়ে জন্মেছেন, তিনি কবি হয়েই জন্মেছেন। তিনি আপাদ মস্তক একজন কবি, একজন পূর্ণাঙ্গ কবি, একেবারে জাত কবি। এবং আজকে যে 3টি কবিতা পড়েছেন, এই 3টি কবিতা পড়লেও আমাদের সেই ধারণা আরো বেশি বদ্ধমূল হয় যে পার্থ বসু একজন সত্যিকার অর্থেই শক্তিশালী কবি। প্রথম 2টি কবিতা শাকিল বলেছেন স্বরবৃত্ত ছন্দে লেখা। হ্যাঁ, স্বরবৃত্ত ছন্দে লেখা, তবে এর মধ্যে প্রচুর 5 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত 5 মাত্রার মাত্রাবৃত্ত একেবারে কাছাকাছি বলে প্রচুর 5 মাত্রার মাত্রাবৃত্তের পর্ব পাওয়া যায়। যেমন কঠিন ছিল, মুখ ফেরানো, প্রোটিন ছিল, পদ্যে শুধু, এই 4টা পর্বই 5 মাত্রার মাত্রাবৃত্ত, আবার সঠিক স্বরবৃত্তেও লেখা। আর এটি তো একেবারে পরিষ্কারই বোঝা গেছে যে বউয়ের সতীন হচ্ছে কবিতা, এবং সারা রাত তিনি সেই সতীনের সঙ্গে ছিলেন প্রথমে শুনলেই। এবং তিনি খুব চমৎকার ভাবে প্রথম লাইনে এই কথাটা বলে একটা ধাক্কা দিয়েছেন পাঠককে, যাতে পুরো কবিতাটা পড়ে। এইটা আরেকটি গুণ, যে পাঠককে কবিতার ভিতরে ঢুকিয়ে দেয়, দরজাটা খুলে দেয় যে ঢোকো এর ভেতরে। প্রথম লাইনটি এরকম চমক সৃষ্টি করেছেন যাতে পাঠক ভেতরে ঢুকে। খুবই ভালো লেগেছে এই কবিতাটি। বৈষ্ণবী কবিতাটি আমার 3টি কবিতাই ভালো লেগেছে প্রথমত। আর যে ভাঙা অন্তমিল গুলো আমি দেখেছি, যে আমি শ্রীজাতের একটি বই পড়েছি, সেখানেও শ্রীজাত এইরকম কিছু ভাঙা অন্তমিল দিয়েছে। আমিও 2-1টি কবিতা এরকম লিখেছি বৈচিত্র্যের কারণে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে না এই ভাঙা অন্তমিল গুলো অত ভালো লাগে না। আমি 2টা বা 3টা কবিতা এরকম লিখেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কিন্তু এটি একটি মানে সহজ কাজ নয়। আপনার মাত্রা ঠিক রেখে ভাঙা অন্তমিল দেয়া, এটা খুবই কঠিন কাজ, এবং একজন বড় মাপের শক্তিশালী কবির পক্ষেই কাজটি করা সম্ভব। সেটি আপনি করেছেন। বৈচিত্র্য অবশ্যই, বৈচিত্র্যের কারণে এই কাজের জন্য আপনাকে আমরা অবশ্যই ধন্যবাদ দেব। এবং আমি এখন আরো কিউরিয়াস হচ্ছি যে আপনি সেই 70-এর দশকের লেখা কবিতাগুলো আপনি যদি এইরকম অন্তমিলের কাজ করে থাকেন, এটি আপনিই প্রথম করেছেন কিনা, নাকি আপনার আগে আরো কেউ করেছে। আমার কেন জানি মনে হচ্ছে হয়তো আপনিই প্রথম করেছেন। এটা আমরা পার্থদা যখন আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তখন এই তথ্যটি একটু আমাদেরকে কাইন্ডলি দিবেন, যে আপনার কোনো অগ্রজ এই কাজটি করেছে কিনা। আমরা ইদানিং
আমি তো শ্রীজাতের কবিতায় দেখেছি ইদানিং আরো কেউ কেউ করেন, কিন্তু 70-এর দশকের কবিতা পড়ে আমি এই জিনিসটি খুব একটা পাইনি। আমি জানি না উৎপল বসুর কবিতায় মনে আছে দুই এক জায়গায়। কার? উৎপল বসু। উৎপল বসুর, আচ্ছা। হুম। আর দাম্পত্য কবিতাটিও আমি কবি শাকির রিয়াজের সাথে একমত, এটি ওই শেষ লাইনটি মারাত্মক, অসাধারণ। এই কবিতাটিকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। 3টি কবিতাই সর্বোপরি আমার ভীষণ ভালো লেগেছে। আমি অত চুলচেরা বিশ্লেষণে না গেলাম আজকে, যেহেতু আমরা 2:14 বাজে, 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে, আমরা আরো 2-3 জনের কাছ থেকে শুনবো। এবার আমি কবি আমিরুল আরহামকে অনুরোধ করব পার্থদার কবিতা নিয়ে কিছু বলার জন্য। আমি কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু অদ্ভুত কথা হচ্ছে যে আপনারা দুজনে সব বলে দিলেন। একটা অবিচার বলুন তো। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যে আমি পার্থদার কবিতা আমার ভীষণ ভালো লাগে, এবং এই যে কথাটা যে আপাত মস্তক কবি, এই জিনিসটা কিন্তু সত্যি আমি সেটাই মনে করি যে ইনি অসাধারণ একজন কবি এবং আপাত মস্তক কবি। আমার খুব ভালো লেগেছে 3টে কবিতা, 3টে নয়, আমি 4টে কবিতায় পড়েছি আসলে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অমিতাভ আনবাড়ি সড়কে। সেটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল, কিন্তু আমি যেহেতু এটা কবিতাটা পড়া হয়নি, আমি মূলত এটা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, ভাবছিলাম। তবে আমি ছোট করেই বলি যে আমার সত্যি সবগুলি ভালো লেগেছে, কিন্তু এই মূলত এই যে বর্তমান কালের যে সমসাময়িক সময়ের যন্ত্রণা বিদ্ধ যে জীবনের যে প্রতিচ্ছবি, সেটাও কিন্তু পার্থদা খুব কৌশলে বলেছেন, এবং এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমার মূলত মনে হয় যে আমাদের বর্তমান কালের যে আর্থিক বা সামাজিক নানা রকম কষ্টবোধ গুলো আমাদের আছে, একটা দাম্পত্য জীবনে যে কষ্টগুলো, এইটা কিন্তু খুব স্পষ্ট ভাবে দাম্পত্য জীবনে এই কবিতার মধ্যে চলে আসছে। আর আমার একটা শব্দ এটার মধ্যে আমি এই জিনিসটা ঠিক রপ্ত করতে পারিনি আমার জন্য, সম্ভবত এই হনন মেরুমতিন এই শব্দটাকে, শুধু এটাকে আমি ঠিক নিজেকে আত্মস্থ করতে পারিনি। এছাড়া আমার কাছে প্রত্যেকটি কবিতা আমার খুব ভালো লেগেছে। আর মানে এই আর কি, আমি মোটামুটি এই পর্যন্ত বলি, কারণ ছোট করে এইটাই বলবো। আমি খুব অনেক অনেক ধন্যবাদ আমিরুল আরহাম ভাইয়া। একটি শব্দ তিনি নির্মাণ করেছেন, আমি বলবো যে প্রথম কবিতায়, লা পরোয়া। আমার মনে হয় যে আমরা লা জবাব শুনেছি, লা পরোয়া আমি খুব শুনিনি। এটা কি খুব প্রচলিত? আমার কলকাতায় প্রচলিত কিনা যায় না, ঢাকায় খুব প্রচলিত না। তো এইটা আমার কাছে ভালো লেগেছে। আর শাকিল যেটা প্রোটিনের কথা বলেছেন, সেখানে যে অনুপ্রাসটি তৈরি করেছেন তিনি, কঠিন ছিল মুখ ফেরানো, প্রোটিন ছিল পদ্মে শুধু, এই অনুপ্রাসটিও খুব চমৎকার লেগেছে। আমরা মৌ মধুবন্তীর কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ। পার্থ সারথী বসুর কবিতা নিয়ে আলোচনা করবার মতো অতটা দুঃসাহস, যোগ্যতা কোনোটাই আমার আছে বলে আমি মনে করি না। আমি কবিতাগুলো পড়েছি, কিন্তু কবিতার গভীরে প্রবেশ করবার খুব একটা সময় পাইনি, যেহেতু আমি অনেকগুলো লাইভ প্রোগ্রামের সাথে জড়িত আছি। তবে আমি যে কথাটা বলবো, যে কবিতায় কেন, বাংলা ভাষায় কিছু কিছু শব্দের প্রতি আমি ভীষণ বিরোধিতা করছি, দীর্ঘদিন থেকেই করছি। বাংলা একাডেমির সাথেও কথা বলেছি যে এই শব্দগুলো অভিধান থেকে তুলে দেওয়া উচিত, এবং কবিতায় যত বেশি ব্যবহৃত হবে তত এগুলোকে অভিধান থেকে উঠানো যাবে না। যেমন নষ্টা রমণী, সতীন, এগুলার যেহেতু কোনো পুনলিঙ্গ নাই, একচেটিয়া শুধু নারীদেরকে ডিনোট করে, সেহেতু এই ধরনের শব্দের কবিতা পড়তে আমার কাছে খুব একটা ভালো লাগে না। কবিতার মান অনেক বেশি, কিন্তু মান হলেও এই শব্দগুলো কিন্তু সেখানে একটা বিদ্রোহ তৈরি করেছে। তো 1973 সালে লেখা, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সেই সময় শব্দগুলো প্রচলিত ছিল, করতো, কিন্তু আজকের সময়ে এই শব্দগুলা কোনো কবিতায় থাকুক, কোনো কবি ব্যবহার করেন, সেটা আমি একদমই চাই না। এবং চাই যে সব কবিরা মিলে, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে যদি সম্মিলিতভাবে এই ধরনের একচেটিয়া শুধু নারীদেরকে ইঙ্গিত করার জন্য যে শব্দগুলো, সেগুলো যেন কবিতায় ব্যবহৃত না হয়, এটাই আমার অনুরোধ। অনেক ধন্যবাদ কবি মৌ মধুবন্তী। এবার আমরা অয়ন ঘোষের কাছ থেকে একটু শুনি, তারপর আমরা কবি রেজাউদ্দিন ইসলামের কাছে যাব। পার্থবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা। আমি 3টে কবিতাই মন দিয়ে লক্ষ্য করেছি, আমার খুব ভালো লাগা। প্রথম যে কবিতা দাদা পড়েছেন, কাল সারা রাত, সেখানে আমার কিছু কিছু শব্দের ব্যবহারে আমার মনে হয়েছে আমরা মেটাফিজিক্যাল কবিদের মধ্যে
যে কনসিড দেখতে পাই, an elaborate parallel between two extremely dissimilar object, এবং অন্য জায়গা থেকে শব্দ এনে ব্যবহার করে দেয়া। যেমন প্রোটিন নর্মালি আমরা জানি বিজ্ঞানের সাথে বা স্বাস্থ্যবিধির সাথে যাওয়া একটা শব্দ, সেইটা যখন তিনি ব্যবহার করছেন এবং এত সুচারুভাবে ব্যবহার করছেন, সেই ব্যবহারের যে জারটা, সেটা আমাকে প্রচন্ড মানে মননের আমার একটা স্পৃহা তৈরি করেছে। এবং এই কবিতাটাতে একটা অসাধারণ দাম্পত্যের গল্প, এবং যে দাম্পত্যের গল্পটা প্যারালালি কবিতা এবং তার যে মানবিক জীবন সেটা দুর্দান্ত ভাবে বয়ে চলেছে। এবং দুটো কোথাও যেন, যেমন একটা দুটো ট্রেন লাইন যেমন পাশাপাশি যায়, পাশাপাশি চলতে চলতে কিছুটা তফাৎ চেয়ে নেওয়া তুমি আর আমি, সেই যে কনসেপ্ট, সেই কনসেপ্টের একটা দোতনা আমি লক্ষ্য করেছি দাদার এই কবিতাটায়। বৈষ্ণবী কবিতাটা পুরোপুরি একটা রূপক, এবং যেটা বলা হয়ে থাকে যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা এনিগমা থাকা দরকার, একটা রহস্য থাকা দরকার, আর ওই রহস্যটাই আমাদের কিন্তু অ্যাট্রাক্ট করে। দাদার এই কবিতাটার মধ্যে রূপকের আড়ালে একটা অসাধারণ এনিগমা আছে, এবং সেই এনিগমাটা কি করে আমাদেরকে আরো বেশি করে ডাকে, আরো বেশি করে খুঁজতে ব্যবহার করে। এবং বৈষ্ণবী এই শব্দটার প্রতি আমাদের একটা খুব ভালো লাগা এবং ভালোবাসা আছে। দাদা কোথাও এই কবিতাটার মধ্যে একটা ডেডিকেটেড মেন্টালিটি লক্ষ্য করা গেছে, যেখানে হয়তো এই বৈষ্ণবী রূপকল্পের মধ্যে দিয়ে দাদা জীবনের কাছে, কবিতার কাছে এবং জীবনের যে আশু লক্ষ্য তার কাছে একটা ডেডিকেশন লক্ষ্য করেছি, এটা আমার মনে হয়েছে। এবং ওই এনিগমাটা আমাকে খুব টেনেছে, রহস্যটা। আর শেষ যে কবিতাটি দাম্পত্য, আমি দাদার এই শেষ লাইনটাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভালোবাসার কাছে নতজানু হলে হেরে যাবার ভয় থাকে না। এবং ওই শেষ লাইনটায় গিয়ে এই বোধে কবিতাটা উন্নীত হয়েছে। এবং যেখানে একজন ঋত্বিক যখন তিনি অর্ঘ্য দেন, যজ্ঞের পুরো পৌরোহিত্য করেন, এবং সেই অর্ঘ্য সম্পাদনের মধ্যে দিয়ে তার কমপ্লিট ডেডিকেশন, আনকন্ডিশনাল ডেডিকেশন টু লাইফ অ্যান্ড টু লাভ, সেই একটা বার্তা এই কবিতাটাই অসাধারণ ভাবে এসেছে। আমি দাদার এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এবং মিটিং মানেই কিন্তু মিংলিং না, মেলা মানেই কিন্তু মিশে যাওয়া না, দুজনের স্বকীয়ভাবে প্রবাহিত হওয়া, সেইটা লক্ষ্য করা গেছে। আমি একদম বৈষ্ণব কবিতার একটা লাইন দিয়ে দাদার এই কবিতাটাকে বলা শেষ করব। বধূ কি আর বলিব তোরে, অঙ্গিনার মাঝে বধুয়া ফিজিছে, দেখিয়া পরাণ ফাটে। সুতরাং এই যে একটা সুর, এই সুরটা মিলে থাকার সুরটা আমি লক্ষ্য করেছি দাদার কবিতার মধ্যে, আমার খুব ভালো লেগেছে। অজস্র শ্রদ্ধা দাদাকে। অনেক ধন্যবাদ কবি অয়ন ঘোষ। এবার ধন্যবাদ। আমরা সবশেষ আলোচনা শুনবো কবি রেজাউদ্দিন স্টালিনের, এবং তারপর পার্থ দাদার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। কবি রেজাউদ্দিন স্টালিন। অনেক ধন্যবাদ জহির। আজকে আমাদের টিচার পোয়েট পার্থসারথী বসু পার্থদার কবিতার সঙ্গে আমার পরিচয় আজ থেকে প্রায় 30 বছরের। কারণ তিনি যে সমস্ত কাগজে পশ্চিমবঙ্গে লিখতেন সব জায়গায় আমি লিখতাম, সুতরাং সেই সূত্রে তার কবিতার পাঠের আমি একটা নিয়মিত পাঠক। তিনি একজন প্রাজ্ঞ কবি। তার কবিতার যে বৈশিষ্ট্য, একই সাথে তিনি আধুনিক এবং ধ্রুপদী, এটা হলো তার কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং তিনি খুব সমাজ সচেতন, সমাজ মনস্ক, বিজ্ঞান মনস্ক। তিনি অযথা কখনো বেশি কথা কবিতায় বলেন না। তার একটা আবেগের যে জায়গা, সেই আবেগের জায়গাটিও কিন্তু আমরা লক্ষ্য করি যে বেশ দৃঢ়। তিনি অতিরিক্ত আবেগ তার কবিতায় কখনো দিয়ে কবিতাকে শ্লথ করেননি, কবিতাকে কখনো তিনি নিয়ে যাননি অনেক দূরে, বরং আমাদের কাছাকাছি রাখবার জন্য তিনি আবেগের সংযত, উচ্চারণের সংযত, এবং তার উপমা, তার উৎপ্রেক্ষা, তার সবকিছুর মধ্যেই কিন্তু আমরা একটা বাক পরিমিতি লক্ষ্য করি। আমার কথা কি শোনা যাচ্ছে জহির? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা বাক পরিমিতি লক্ষ্য করি। সেই বাক পরিমিতির জায়গায় আজকে যে 3টি কবিতা, সেখানেও সেটি পরিলক্ষিত হয়েছে। তার প্রথম যে কবিতাটি আমার স্বরবৃত্তের কবিতা, যেখানে তিনি ওই সম্ভবত কবিতার নাম বৈষ্ণবী, যদি আমি ভুল না করি। কাল সারা রাত প্রথমটা, বৈষ্ণবী কবিতার মধ্যে দ্বিতীয়টা বৈষ্ণবী, নিস্তেজ একটা শব্দ আছে, নিস্তেজ। হ্যাঁ, এখানে নিস্তেজে আমার মনে হচ্ছে তিনি একটু মাত্রা এখানে একটু বেশি আছে, কানে খুব লেগেছে। আমি 4 বার পড়েছি, আমি দেখেছি সেখানে একটু সমস্যা আছে। এছাড়া তার এই কবিতাটি খুব নিটল কবিতা,
আর তার সবচেয়ে ভালো কবিতা যেটা দাম্পত্য, এটা খুব ইঙ্গিতময় এবং ইশারাপূর্ণ কবিতা। এই ছন্দে আমাদের বুদ্ধদেব বসু বুদলেয়ারের অসংখ্য কবিতা ঠিক এই ছন্দে 6 মাত্রা মাত্রাবৃত্ত রাষ্ট্রে 3 মাত্রা অপূর্ণ 3 মাত্রা করে রেখেছেন। অসাধারণ, মানে তিনি এই কবিতাটি লিখেছেন এবং খুব ইঙ্গিতময়। তার আমাদের যে বাংলা কবিতায় এই বিষয় নিয়ে অনেক কবিতা আছে, আমারই বধূ আনবাড়ি যায় আমারই আঙিনা থেকে। এই যে মানে এই যে বেদনা, সে বেদনার কিছু ছায়া কিন্তু এই কবিতার মধ্যেও আছে। এবং আমি মনে করি যে আমাদের দাদার এই কবিতা, এই যে ছন্দের কবিতাগুলোই তিনি সিদ্ধহস্ত। তিনি প্রত্যেকটি ছন্দেই তার কিন্তু একটা দক্ষ হাত আছে বলে আমার মনে হচ্ছে। তো আজকে পার্থদার কবিতা নিয়ে এত দীর্ঘ আলোচনা আমরা যারা করেছি সবাই, এবং আমি মনে করি শাকিল রিয়াজ দুর্দান্ত বলেছে, আমাদের অয়ন বলেছে, সবাই আমাদের জহির বলেছে সবাই। কিন্তু আমার এক জায়গায় মধুবন্তী যে শব্দগুলোকে মানে স্থগিত করতে চায় বাংলা ভাষা থেকে, সেগুলো কিন্তু বাংলা ভাষার এইসব সতীন কিংবা আপনি ধরেন যদি সৎমা, মানে নারীদেরকে দোষারোপ করে তো এই শব্দগুলো তৈরি হয়নি। শব্দগুলো তৈরি হয়েছে সমাজের নানা সংকট থেকে। আর শব্দের উৎপত্তি এবং শব্দের যে আপনার প্রত্যয়, সেগুলো কিন্তু অনেক হাজার হাজার বছর ধরে মানুষের মানে অরিজিন থেকে বেরিয়ে এসছে। তার সেগুলোকে স্থগিত করা কোনো মতেই সম্ভব না। বরং আমরা এইগুলোকে পজিটিভ আকারে যদি ব্যবহার করতে পারি। নজরুল করেছেন, নজরুল বলছেন যে কে বলে তোমাকে পতিতা, তুমি তো পতিতা নও, তুমি তো আমার মা। তো পুরুষরা যদি এই শব্দগুলোকে পজিটিভলি ব্যবহার করে, তাহলে তো শব্দগুলো বাংলা অভিধান থেকে স্থগিত করার কোনো সুযোগ নেই। আপনারা যদি বলেন শুধু নারীদের ক্ষেত্রে এই শব্দ আছে, পুরুষের ক্ষেত্রেও আছে। পুরুষকে নিবীর্য বলা হচ্ছে, পুরুষকে অপুরুষ বলা হচ্ছে, পুরুষকে ধ্বজভঙ্গ বলা হচ্ছে, কত রকম শব্দ আছে পুরুষের বিরুদ্ধে। আমরা কি বলছি যে শব্দগুলো ফেলে দেন? তা তো হয় না। বাংলা ভাষা থেকে এই শব্দগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বরং আমাদের আবেদন থাকবে, আমাদের অবশ্যই প্রতিবাদ থাকবে, যেন কেউ নারীদেরকে হেয় করে এই শব্দগুলো ব্যবহার না করে। সেইগুলো আমাদের প্রতিবাদ থাকবে। আমরা শব্দগুলোকে ব্যবহার করব ধনাত্মক ভাবে। সেটি হতে পারে। আমি আবারও আমাদের আজকে পার্থসারথী বসু আমাদের বাংলা ভাষার একজন প্রাজ্ঞ কবি, আজকে তিনি আমাদের ফিচার পোয়েট ছিলেন, তাকে অনেক অভিনন্দন জানাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। আসলে শব্দের তো দোষ নেই, শব্দ তো নির্দোষ। শব্দকে আমরা কিভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে কথা। আগুন দিয়ে রান্না করা যায়, আগুন দিয়ে ঘর পোড়ানো যায়। এখন আমি রান্না করব না ঘর পোড়াবো, সেটি হচ্ছে আসল কথা। আমরা এবার আজকের যিনি আমাদের ফিচার পোয়েট কবি পার্থসারথী বসু, আমরা পার্থদাকে অনুরোধ করছি এবার তার প্রতিক্রিয়া ব্যক্ত করবার জন্য। আর আমি একটি প্রশ্ন করেছিলাম, অবশ্য শাকিল কিছুটা উত্তর দিয়ে দিয়েছে, তারপর আপনি যদি কিছু বলেন। না, প্রশ্নটা কি ছিল? এই যে ভাঙা অন্তমিল, সেগুলা আপনি প্রথম করেছেন না আপনার আগে আর কেউ করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা আমি আমার সম্পর্কে আর কি বলি, শুধু এটুকু বলি, মানে ফল্গু বসুর কথা যদি আপনাদের মনে থাকে, আমি ধরা যাক মানে নারী বশীকরণ যখন বেরোলো, তারপরে হঠাৎ জয়ের কাছ থেকে একটা চিঠি পাই আমি, জয় গোস্বামী। ব্যাং প্রথমত এই গ্রন্থটি পড়ে ও আমাকে একটা চিঠি দেয় এবং তাতে ওর বাড়িতে আমাকে ইনভাইট করে, একবারে আসুন। মানে এটা লিখেছিল যে আপনি মানে 65 থেকে 75 এই যে দীর্ঘ আমাদের যুদ্ধ দীর্ণ দেশ আমাদের, তার সবটুকু খুন রক্ত ঘাম এতে যেন ধরা রয়েছে আপনার এতে। ও তখন বিভিন্ন ব্যাপারে মানে অনেক কথাই আমাকে বলেছিল, মানে ওর মুগ্ধতা ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত গুলো আমার কাছে আছে। যেটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফল্গু খেপচুরিয়াস বলে একটি গ্রুপেও আমার কোন একটি কবিতায় যখন পরবর্তীকালে আমি হঠাৎই মানে ওরা একটা জিনিস করেছিল, নাম না দিয়ে একটা কবিতা দিতে হবে, কবির নাম দেওয়া থাকবে না, আলোচনার পর আমরা জানবো আসলে কবিকে। তো দেখা গেল সেই কবিতার ক্ষেত্রে এবং বহুজন বললেন এটা জয়ের কবিতা, ডেফিনেটলি এটা জয়ের কবিতা। এই সমস্ত কাজ এটা জয় ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত করার পর শেষকালে আত্মপ্রকাশ করলাম এবং জয় তোমার অনুজ কবি। হ্যাঁ, এবং বস্তুত যেটা বলতে চাইছে, এই ধরনের অনেকগুলো কাজ আমি দাবি করতে পারি আমি আগে করেছি, যেভাবেই হোক এটা এটা ঘটেছে। এই আসলে
একটা কবিতা যখন আমরা ওই শব্দের একটা ওজন আছে তো, যেটা স্ট্যালিন খুব ভালো বোঝে এবং আমি শাকিল রিয়াজও খুব, আপনারা অনেকেই খুব ভালো বোঝেন, ব্যাপারটা সেটা নয়। কিন্তু এই যে রুদ্ধ দল এবং মুক্ত দল, এই কনসেপ্টটা যদি আমাদের মাথায় থাকে, রুদ্ধ দল এবং মুক্ত দলকে আমি কিভাবে একবার মুঠো করবো এবং মুঠো ছাড়বো, এই যে নিস্তেজ এবং ভিজতে, আমি নিস্তেজ একবার বলছি, তেজ হচ্ছে আমার রুদ্ধ দল, কিন্তু ভিজতে এই তেতে একটা মিট চলে আসছে, তা তে হচ্ছে মুক্ত দল। তো এই দুটোকে পাশাপাশি বাজিয়ে দিলেই কিন্তু এই যে হাব মাত্রা বা কোনো কিছু সমস্যাগুলো আর থাকে না। এইটুকুই ছোট্ট করে এই জিনিসগুলো আমি প্রচুর, মানে আমাকে ফলগু বারবার বলেছিল যে পার্থদা, তুমি অনেকগুলো কাজ কিন্তু অনেকের চোখে পড়ছে না, এই কাজগুলো আসলে তুমি আগে করেছো। আমি তো নিজের সম্পর্কে দাবি করতে পারি না, হঠাৎ প্রশ্নটা করলেন বলেই বলছি যে আমার বয়স এবং আমার প্রকাশিত গ্রন্থের ভিত্তিতে যদি কখনো আলোচনা হয়, দেখা যাবে এই কাজগুলো আমি আগেই করেছি। জয় আমার প্রচন্ড স্নেহের পাত্র এবং আমি প্রচন্ড ভালোবাসি তাকে, আমাদের সম্পর্কটা খুব শ্রদ্ধার। জয় অসাধারণ কাজকর্ম করেছে, জয়কে 100 বার, আমি কোনো সময় ওই জায়গাটায় যাচ্ছি না বা কোনো তুলনাতেও আসতে চাইছি না। আমি যেটা বলতে চেয়েছি, আমি যেটুকু লিখবার সেটুকুই লিখেছি, এবং ন্যায্য মূল্য না দিয়ে তো আর সাহিত্যের খ্যাতি চুরি করা যায় না। আমি একটা চাকরিও করব এবং নিজের সংসার গুছিয়ে একটা ওভারটাইম সাহিত্যের মতো এই কাজগুলো করে গেছি। আমি যতটুকু সাহিত্যকে দিয়েছি আমি ততটুকু ফেরত পেয়েছি, এ নিয়ে আমার কোনো অভিযোগও নেই। এবং ঠিক আছে, আমাকে অনেকে চেনেন এবং অনেকের ভালোবাসা পেয়েছি, আপনাদেরও ভালোবাসা পাচ্ছি। এবং মধুপন্থী যে কথাগুলো বলেছেন তার উত্তর তো স্ট্যালিন অনেকটা দিয়েই দিলেন। এটা তো সমাজ বাস্তবতার থেকে আমি কিভাবে ব্যবহার করেছি, আমি সম্ভবত কোনো মহিলাকে হেয় করার জন্য তো এটা ব্যবহার করিনি, একটা প্রেক্ষিত থেকে বলেছি। এবং আমার সমগ্র কবিতা যারা পরবর্তীকালে পড়েছেন, আমি নিজে একটা রাজনীতির সঙ্গে 70 দশকের যে নকশাল রাজনীতি, আমি তার মধ্যে জড়িয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবং মানে এমনকি আমার সম্পর্কে মহামান্য জ্যোতি বসুর বিধানসভায় একটা বিবৃতি ছিল, সেটা হচ্ছে পার্থ বসু আমাদের পার্টির কেউ নন, তিনি একজন কুখ্যাত সমাজ বিরোধী। তা সেই কুখ্যাত সমাজ বিরোধী ব্যাংকে মোটামুটি 40 বছর চাকরি করেছে এবং সেই সমাজ বিরোধী এখনো পর্যন্ত বেঁচে আছে এবং একটু লিখছি টিখছি এই আর কি। আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি এটা মনে থাকবে এবং আমি এই কফি ও কবিতার সঙ্গে থাকবো এবং ধারাবাহিকভাবেই থাকবো, কথা দিচ্ছি। আর কি বলবো, এটি আমার ধন্যবাদ কবি পার্থ বসু, আপনি কফি ও কবিতার আপনজন, কাজেই না থেকে তো উপায় নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আজকে আমাদের শুরুতে আমরা অনুবাদ সাহিত্য নিয়ে কিছুটা মুক্ত আলোচনা করেছি, তারপরে আমরা কবিতা পড়েছি এবং আজকের ফিচার পোয়েট ছিলেন কবি পার্থ সারথী বসু, তার 3টি কবিতা আমরা শুনেছি এবং সেই কবিতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সোমবারে আমাদের পরবর্তী অনুষ্ঠান, শনি রবিবারে অনুষ্ঠান হবে না, সোমবারে পরবর্তী অনুষ্ঠান। সোমবারে আমাদের ফিচার পোয়েট হবার কথা আছে ফরিদ কবিরের, তার সঙ্গে কথা হয়েছে, তিনি যোগ দিবেন বলেছেন, তো দেখা যাক, যদি যোগ না দেন তাহলে কোনো ফিচার পোয়েট থাকবে না, আর যোগ দিলে ফরিদ কবির ফিচার পোয়েট হবেন। তো সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমি এখন শেষ করব। রবিবারে বাবা দিবস, তাই সবাইকে শুভেচ্ছা জানালাম। আচ্ছা, আমি তো আজকে প্রথম এসেছি, এত ভালো লাগলো, আর পাঠ্যটা তো তুলনাই হয় না। আমি বাংলাদেশ থেকে যতটুকু পাঠ্যটাকে জানি, তার উপস্থাপনায় খুব চমৎকার একটা অনুষ্ঠান উপভোগ করলাম, ভীষণ ভালো লাগলো, অনেক জানতে পেলাম। অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশ থেকে এই কথাটি কেউ একজন জানতে চেয়েছিল যে আপনি কোত্থেকে যোগ দিয়েছেন, তো আমরা জানলাম যে আপনি বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।